আজকে দেখেন আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা বৃষ্টির মধ্যে জায়গা তারা হলো ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলা দেখতেছে, হ্যাঁ। আর একই রকম ভাবে একই রকম ভাবে লেবাননে এবং গাজাতে ড্রোন হামলা করে যে হামলাগুলো করা হচ্ছে, তারা এরকম বড় স্ক্রিনে, ইহুদিরা তারা বড় স্ক্রিনে সেই জিনিসটা মজা করে দেখতেছে যে ওই জায়গাতে ড্রোন হামলা হয়েছে, ওই জায়গাতে এতগুলা মুসলমানদেরকে হামলা করা হয়েছে। আমি লেবাননের ঘটনা বললাম, এটা 2 দিন আগের ঘটনা বললাম। আর আমাদের কাছে ওয়ার্ল্ডের সব ইনফরমেশন আমরা রাখি বা আমাদের রাখতে হয়। তো এই হলো অবস্থা। তো আমাদেরকে এরকম করে বোকা বানায় রাখা হয়েছে। এই ওয়ার্ল্ড কাপের সিজনটাকে কি বেশি টার্গেট করতেছে ইসরায়েল? ওয়ার্ল্ড কাপের সিজনটা দেখেন, ওয়ার্ল্ড কাপের সিজনটাতে তো টার্গেট করছেই। আপনি প্রতিটা দিনের আপনি নিউজ দেখেন, আপনি বিবিসি নিউজ দেখেন, আপনি সিএনএন এর নিউজগুলো দেখেন। তো ওয়ার্ল্ড কাপের মধ্যে সবচেয়ে বেশি টার্গেট করছে, কারণ এখন ওয়ার্ল্ড কাপটা ফোকাস করা হচ্ছে, সবচেয়ে বেশি ফোকাস করা হচ্ছে। আমরাও ওই ওয়ার্ল্ড কাপে যেরকম করে, পৃথিবীর মধ্যে কোনো দেশ দেখবেন না যে ওয়ার্ল্ড কাপ নিয়ে এত মাতামাতি। ব্রাজিল হারলো, দেখলাম যে একটা ছেলে আত্মহত্যা করলো। আবার দেখলাম যে কোন এলাকাতে জানি আপনার পিটায় একজন আরেকজনকে মাইরা ফেলে দিল। তো আর্জেন্টিনার জার্সি পরছে, বলছে যে আর্জেন্টিনা খেলতে পারে না, যে চড়থাপ্পড় মাইরা দিচ্ছে। তোর বাপ বলবে খেলতে পারবে না, তোর বাপ হলো আর ব্রাজিল 6টা পাইছে। কথার কথা, তো বাংলাদেশ হলো এই জিনিসগুলো হলো বাংলাদেশে সম্ভব। ব্রাজিল টিমে যখন আপনার নেইমারকে নেওয়া হলো, এটা নিয়ে ব্রাজিলের যে প্রেসিডেন্ট উপহাস করছে। হুম। প্রেসিডেন্ট কি বলছিল যে আমরা এমন একটা প্ল্যান নিছি যে ওয়ার্ক ফ্রম হোম করবে, হ্যাঁ, হ্যাঁ, এরকম একটা কমেন্ট করছিল। ইভেন তো ব্রাজিলের ম্যাক্সিমাম মানুষজন এটাকে সাপোর্ট করে নাই যে নেইমারকে টিমে রাখার জন্য। বাট বাংলাদেশের যারা সাপোর্টাররা এইটা নিয়ে মারামারি শুরু করছে। আর্জেন্টিনা আর্জেন্টিনা বা ব্রাজিল যেটাই হোক না কেন, বাংলাদেশে তাদেরকে নিয়ে যে এত উন্মাদনা করা হয়, হয়তো তাদের তাদের দেশেও তারা বলতেছে যে তাদের দেশেও এরকম উন্মাদনা নাই। নাই। তো এটা তো বাংলাদেশেই সম্ভব, পৃথিবীর অন্য কোনো দেশে এটা সম্ভব না। আজকে ইউনিভার্সিটির পোলাপান্না সবচেয়ে বেশি বেকার কোন দেশে ভাই? বাংলাদেশে। ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স পাস করার পর কেউ কিছু কোনো করতে পারে না, এটা কোন দেশে ভাই? এটা বাংলাদেশে। তো বাংলাদেশে তো হবে না, তাহলে কোন দেশে হবে? সবাই অন্য দেশের মানুষের তো কাজ আছে ভাই, বাংলাদেশের তো এদের তো কোনো কাজ নাই, এরা খালি এগুলোই করে বেড়ায়। যারা কাজ করতেছে তারা তো তাদের জায়গাতে তারা শাইন করতেছে। যাদের কোনো কাজ নাই তারা রাত 4টার মধ্যে ওই মাথায় ছাতা ধইরা দেখি যে ওলা আপনার খেলা দেখতে আসে। কিন্তু জীবনে দেখবেন না যে কোনো একটা ভালো, জীবনে মনে হয় 4 বছর পর মনে হয় ফজরের সময় বা আপনার মনে করি যে রাত 3টা বা 4টার সময় তারা হলো উঠছে। তা আমি এই কথা বলার কারণ, তো ওঠে না, এটা সারা রাত জেগে থাকে, খেলা দেখে ঘুমায়। তাহলে মানে আমি বলতেছি, তাহলে এই বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে পতাকা টাঙ্গানোর জন্য 20 জন মারা যায়, তর্কাতর্কিতে আরো 20 জন খুন হয়, চায়ের দোকানে গন্ডগোল হওয়ার পর চায়ের দোকান ভাঙাচুরা হয়, প্রিয় দর হারলে আত্মহত্যা হয়। আর কার জার্সির চাইতে কার জার্সি দেখতে সুন্দর, কার জার্সির কালার সাদা কালো, আর সরি কার জার্সির কালার আকাশি কালার আর কারটা হলো হলুদ, এগুলো নিয়ে হলো গন্ডগোল লাগে। তো এই জিনিসগুলো আমি বলবো সবই হলো মানবিক একটা চরম অবক্ষয়ের মধ্যে, এবং মানে বর্তমান সমাজের একটা, এটা বলবো যে ব্যাপক অধপতন। শুধু অধপতন না, এই সমাজটার একটা ব্যাপক অধপতনের মধ্যে দিয়েই হলো যাচ্ছে। আমরা এই জায়গাগুলো থেকে যতদিন না আমরা বের হয়ে আসতে পারবো, ততদিন আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা কিন্তু ওই পশ্চিমাদের আমরা গোলামি করতেছি। তারা যেভাবে আপনাকে নাচাচ্ছে লাইক এর পাপেট শো, তারা যেভাবে পাপেট শো এর মতন তারা যেভাবে আঙ্গুলগুলা নাচাচ্ছে, আমরা বলদগুলা আমরা ঠিক সেইভাবেই আমরা কিন্তু নাচতেছি। আমি বলদগুলা বললাম এই কারণেই, কারণ এরা আসলেই বলদ। কারণ মাথার মধ্যে যদি মানুষের ন্যূনতম কমন সেন্স থাকতো, অ্যাটলিস্ট এই খুনাপুনির মতন ঘটনা ঘটতো না। আবার হয়তো সামনে হয়তো আর্জেন্টিনার খেলা আছে পরশুদিন না কবে জানি, এ হারবে আর্জেন্টিনা। আগে কবে হারবে বললাম কেন? হারা উচিত। কি কারণে হারা উচিত? বাংলাদেশটা অ্যাটলিস্ট কি হবে, একটু শান্ত হয়ে হবে, ঠান্ডা হবে। এক্স্যাক্টলি। ব্রাজিল গেছে, আর্জেন্টিনাটা যাক, তো ঠান্ডা হবে। আর একটা কথা, এই আমার তো মনে হয় এই দুইটা দলের গ্রুপ স্টেজ থেকেই বাদ যাওয়া উচিত। আসলে একদম সত্যি কথা, আপনার কথার সাথে আমি একমত, 100% একমত। তো এটা যেদিন বাদ যাবে সেই দিন দেখবেন যে কানতে কানতে কয়েকজন বেহুশ হয়ে গেছে, মারাও গেছে। ঢাকা মেডিকেলে 10 জন ভর্তি হয়েছে, কয়েকজন তো আবার বলতেছে যে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতন অবস্থা। আর কয়েকজন দেখবেন যে আর্জেন্টিনা কেন হারছে এটা নিয়ে দেখবেন যে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ।
কেঁচা দিয়ে আরেকজনরা মারতেছে, মানে যে এই জিনিসগুলো বাংলাদেশে ঘটে। তো এই জিনিসটা আমি মনে করি যে নেক্সট যেদিন খেলা আছে ওই দিন আইন শৃঙ্খলা বাহিনীর উচিত মানে সারা বাংলাদেশে সব জায়গাতে যেন আর কি নিয়ন্ত্রণে রাখেন। মানে টিএসসি বিভিন্ন জায়গাতে যে খেলাগুলো যে হচ্ছে এগুলো কিন্তু বড় ধরনের কিন্তু একটা বড় ধরনের এরকম হওয়ার সম্ভাবনা আছে। দেখেন না, বাংলাদেশের পতাকা জীবনে কোনোদিন টাঙ্গায়নি, ব্রাজিলের পতাকা জমি বিক্রি করে টাঙ্গাইছে। আরে ভাই, এটা পৃথিবীর কোথায় পাবেন? বউয়ের স্বর্ণ বিক্রি করে আপনার মনে করেন যে আপনার 200 হাত লম্বা পতাকা জার্মানির বানাইছে। তো এগুলো আর লাস্ট পডকাস্টে এই বিষয় নিয়ে কথা বলছিলাম যে একজন তো প্রায় 5-7 বিঘা জমি বিক্রি করে জার্মানির পতাকা বানাইছে। সো এই হচ্ছে অবস্থা। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে অন্য দেশের এইভাবে ওপেনলি পতাকা টাঙানো বা ওড়ানো নিষিদ্ধ করা উচিত। এটা অবশ্যই করা উচিত। আজকে দেখেন কালেমার এটা পতাকা, তো আমার কাছে মনে হয় যে মানবাধিকার লঙ্ঘন। আমি জাস্ট একটা কথা বলি, আপনি একটা জিনিস দেখেন, কালেমার পতাকা আর আমরা যারা মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কোনো প্রতিষ্ঠানের পতাকা না, এটা কোনো দেশের পতাকা না, এটা কোনো সংগঠনের পতাকা না, এটা কোনো কিছু, এটা প্রত্যেকটা মুসলিমের অন্তরে ধারণ করার একটা শব্দ বা ওয়ার্ড কালেমা। তো দেখেন, কালেমার পতাকা টাঙ্গালে আমরা মুসলিম, কালেমার পতাকা টাঙ্গালে খতিয়ে দেখা হয়, কালেমার পতাকা টাঙ্গালে পুলিশ প্রশাসন যায় সেখানে বাধা প্রদান করতেছে, কালেমার পতাকা টাঙ্গালে সেইখানে মানুষের অনেক সমস্যা হচ্ছে। আরে ভাই, আর্জেন্টিনা কি আমার কি কোনো 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 ইতিহাসে কোনোদিন কি আমাদেরকে সহযোগিতা করছে নাকি? ব্রাজিল কি কোনো ইতিহাসে কোনোদিন কি আমাদেরকে সহযোগিতা করছে নাকি? কখনোই না। ল্যাটিন আমেরিকার দেশ, তাদের সাথে না আছে আমাদের ভালো মতন কোনো মানে কোনো দিকের কোনো সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক কিছু দেশের সাথে আছে, তারপরও থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা তেমন নাই। বাণিজ্যিক সম্পর্ক নেই। বাণিজ্যিক সম্পর্ক নাই। তাহলে তাদেরকে নিয়ে আমাদের পোলাপানরা যে এরকম যে মানে মাতামাতি করে, খেলার কথা বলে এটা করা হয়েছে, এটা পড়ানো হয়েছে, এটা করানো হয়েছে। কিভাবে করানো হয়েছে? আমাদের ব্রেন ওয়াশটা ঠিক ওইভাবেই করানো হয়েছে। তো যাই হোক, আমি যে জিনিসটা বলতেছি এই জিনিসগুলা মানবাধিকার লঙ্ঘনের কথা শুধুমাত্র আমি বলবো না, এই জায়গাতে ভাইয়ে ভাইয়ে মানুষে মানুষে যে আমাদের যে সৌহার্দ্যের যে সম্পর্ক, সেই সম্পর্কটা ব্যাপক অবনতি হচ্ছে। কি কারণে অবনতি হচ্ছে? আপনি হয়তো বা জার্সির একটা কি পরে আছেন, জার্সি পরে আছেন ব্রাজিলের, আমি হয়তো বা আর্জেন্টিনার একটা কি জার্সি পরে আছি। স্ত্রী পোস্ট দিছে, আরে আমার স্বামী হলো ব্রাজিল করে, এই ব্রাজিলে করা লোকদেরকে নিয়ে কি সংসার করা যায়? এই স্ট্যাটাসটা স্বামী দেখছে, আমি বাস্তব কথা বলতেছি। স্বামী দেখার পরে বলছে, আরে কি আমার স্ত্রী এইরকম একটা স্টেটমেন্ট দিল, তাও আবার প্রকাশ্য, এর সাথে আর সম্পর্কই করা যাবে না। তারপর কি হলো? ডিভোর্স হয়ে গেল। পৃথিবীর কোন দেশে ভাই আপনি এই জিনিসটা পাবেন? এটা একমাত্র বাংলাদেশ ছাড়া বেশি কোনো দেশে মানে সম্ভব না। মানে আজকে যতগুলো কথা বললাম এই খেলা প্রসঙ্গে, একটাও ভাই কোনো মানে ভুল কথা না, সব একবারে মানে আপনার বর্তমান সময়ের হট টপিক আপনি বলতে পারেন। তো যাই হোক, আমরা মনে হয় অন্য প্রসঙ্গের দিকে মানে অন্য না, দিকে এটা আমরা মনে করি যে এটাও প্রাসঙ্গিক। বর্তমান সময় এটা প্রাসঙ্গিক, right? খুবই প্রাসঙ্গিক, কারণ আমাদের একমাত্র বাংলাদেশে এই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে যা ঘটে, যা হয়, এটা সারা বিশ্বে পড়তে হয় না। হ্যাঁ, আমি ওটাই বলতেছি, মানুষ এমনকি আর্জেন্টিনা ব্রাজিলেও না, তাদের সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক, তার প্রতিবেশী দেশ, তাদের সাথে কিন্তু খুবই ভালো সম্পর্ক। কিন্তু আমরা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে একজন আরেকজনকে খুন করে ফেলতেছি, নিজের খুব কাছের বন্ধুদের সাথে খারাপ সম্পর্ক হচ্ছে। রাইট, মানে এটা কেন? এটা ফেল করে ফেলতেছি, আত্মহত্যা করে ফেলতেছি। হ্যাঁ, আবার আর একটা আমার মনে আছে গত বছর যে খেলাটা হয়েছিল, গত বছর মানে গতবারে, গত হ্যাঁ, আসরে যে আর্জেন্টিনা যদি আজকে যদি যেতে, লাস্ট সপ্তাহ ফ্রান্সের সাথে খেলা হয়েছিল, ওই যে মেসি এমবাপ্পের যে মানে তুমুল খেলা, ফাইনাল। হ্যাঁ, ওর মধ্যে বলতেছিল যে বাংলাদেশের মেয়েরা এরকমই স্ট্যাটাস দিছিল, আজকে যদি আর্জেন্টিনা জেটে আমি উলঙ্গ হয়ে দৌড়াবো। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের চোখে কিন্তু ওই সময় কিন্তু আসছিল। তাহলে কতখানি ব্রেন ওয়াশ হয়ে গেলে একটা ছেলে বা একটা মেয়ে এই ধরনের কথা বলতে পারে? এটা একমাত্র বাংলাদেশে সম্ভব, আপনি পৃথিবীর কোনো দেশে পাবেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন এটা হয়তো বা তাদের হয়তো বা ভাইরাল হওয়ার একটা মাধ্যম হতে পারে, আর অথবা বলতে পারেন যে মানসিকভাবে তাদের কোনো সমস্যা থাকতে পারে। তো এই খেলার জন্য আমার কাছে মনে হয়, আমার যদি মানে ক্ষমতা থাকতো,
আমি তাহলে বাংলাদেশে ওই যে বলে না কিং জং উনের মতন যা বলবে তাই হবে, আমি যদি হতাম আমি তাহলে বাংলাদেশে এই ফুটবল বিশ্বকাপ স্বৈর শাসক হয়ে যাইতেন। কাপ, হ্যাঁ, তে বাংলাদেশ কোনো কি খেলা চলবে না, ফুটবল খেলা চলবে না কোনো জায়গাতে, মানে মনিটর লাগায় বা দেখা যাচ্ছে যে প্রজেক্টর লাগায় কোনো যুবক যুবতী রাত বেলা 3টা-4টার সময় কি হবে না। ওহো, আরেকটা ঘটনা বলি, আমার মনে পড়লো, এই ঘটনাটা হলো মোহাম্মদপুরের ঘটনা। তো বলতেছিল পেপারে আসছে, মানে স্থানীয় পেপারে, যে আর্জেন্টিনা গোল দিছে, আশেপাশে ছেলেপেলেরা ছিল, হা হা করে লাফাইছে। তো মনে হয় একটু হাতের অংশ যায় মনে হয় আর একটা মেয়ের গায়ে মনে হয় লাগছে। হ্যাঁ, এই যে লাগলো, ঠিক আছে, কি তুই আমার গায়ে হাত দিছি, একবারে কয়েকদিন আগের ঘটনা বলতেছি, দেখলাম মানে শুনলাম, আমি তো আর খেলা দেখতে যাইনি, ওই মেয়েটা দেখলাম যে ওই ছেলের আগে 3-4টা থাপ্পড় মারিয়ে দিল। ঠিক আছে, বলতেছে যে থাম, এখন সবগুলারে কি করি দেখ, এই বলে মেয়েরাও বাড়াই গেল, ছেলেরাও বাড়াই গেল, দুই পক্ষ হলো আর কি, মানে দুই পক্ষের মানে মারামারি করার জন্য যা যা করার দরকার সেই জিনিসগুলো নিয়ে আসবে, এইগুলো অবস্থা। আর দেখবেন যে এদের কোনো লেখা নাই, পড়া নাই, কোনো কিছু নাই, খেলার প্রসঙ্গ যখন হবে প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা জায়গার ছেলেপেলেরা দেখবেন যে খেলা দেখতেছে। তা আমি মনে করি আমার জায়গা থেকে আসলে এই যে আমাদের একটা অপসংস্কৃতি, এই অপসংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসাটা খুবই জরুরি। আমাদের কি একটা স্টুপিড জেনারেশন তৈরি হচ্ছে দিন দিন? এটা আসলে সত্যি কথা বলছি কি, আপনি একটা খুব কঠিন প্রশ্ন করছেন। তো যারা এই ধরনের কাজ করে তারা তো আসলে তাদেরকে কোনোভাবে তো সাপোর্ট করা যায় না, বা যারা এই ধরনের কাজগুলো করতেছে, কোথায় কোথায় আর্জেন্টিনা ব্রাজিলের নামে মানুষ হত্যা করতেছে, সবাই স্টুপিডটা, কিন্তু যারা এই কাজগুলো করতেছে নো ডাউটলি দে আর স্টুপিড। সবাইকে আমি স্টুপিড বলবো না, অনেক ভালো মানুষ মেজরিটি তো 70-80% এরকম হয়, যারা তাহলে তো একটা জেনারেশনই তৈরি হচ্ছে, একটা স্টুপিড জেনারেশন। এই যে আমি কিন্তু আপনাকে প্রথমে একটা কথা বলছি, পাপেট শো যেইভাবে চালাচ্ছে সেইভাবেই চলতেছে পশ্চিমা বিশ্ব। তো এটা আমাদের আমরা তো ফ্রি উইল, আমরা তো ফ্রি, মানে একটা মানব জাতি মানেই তো তাদেরকে সেইভাবেই তাদের ব্রেনটা দেওয়া হয়েছে। তাহলে একজন পাপেটের মতো আমাদেরকে নাচাবে আর আমরা নাচবো, এটা তো আর ওই ওদেরকে দোষ না দিয়া নিজেদেরকেও তো দোষ দেওয়া উচিত। এরা তো নিজেদেরই দোষ, আমি তো গেল সবাই, ওরা তো আমাদেরকে কন্ট্রোল করতে নাচাবে চাইছে। তো সবাই। আমরা কেন কন্ট্রোল হচ্ছি? এক্স্যাক্টলি। আমরা কেন আমাদেরকে দেখেন, আমাদের বাবা মারা, আমাদের আমরা যারা বাবা মা হচ্ছি, বাচ্চাদের জন্য আর্জেন্টিনার জার্সি কিনে দেয়, ব্রাজিলের জার্সি কিনে দেয়। আরে ভাই, তুমি একটা তোমার বাচ্চার বয়সে 1 বছর 2 বছর তুমি আর্জেন্টিনার জার্সি কিনে দাও, ব্রাজিলের জার্সি কিনে দাও, কি উদ্দেশ্যে? তুমি তোমার মনের কাছে একবার প্রশ্ন করো তো, এই আর্জেন্টিনা জিতলে আমার কি আর ব্রাজিল হারলে আমার কি ক্ষতি? তুমি তোমার মনের কাছে একবার প্রশ্ন করো, তোমার বাচ্চাকে তুমি শিখাচ্ছ। আজকে বিশ্বের মধ্যে 2টা দেশ, 3টা দেশ, এই ইসরায়েলি যে গণহত্যা, মানে ফিলিস্তিনি যে গণহত্যা, 3টা দেশ সরাসরি সহযোগিতা করছে। কোন 3টা দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র, তারপর হলো ভারত, ওয়েপেন্স এবং তাদের সমর্থন, আর একটা দেশ হলো আর্জেন্টিনা। আমি মুসলমানের বাচ্চা যদি হই, আমি আর্জেন্টিনাকে কিভাবে সাপোর্ট করি, আমি এই জিনিসটা আমি জানি না। আমি তো তারা প্রকাশ্য সাপোর্টার, ভারত আর্জেন্টিনা প্রকাশ্য সাপোর্টার, এবং এই ওয়ার্ল্ড কাপে দেখেন আর্জেন্টিনার লোকজন ইসরায়েলের পতাকা। আর একটা কথা বলি, যখন থিওডোর হার্জেল, মানে যে বলে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, সে একটা কথা বলছিল, আমাদের ইসরায়েল রাষ্ট্র গঠন করার জন্য, ইসরায়েল রাষ্ট্র তো একটা বেলফর ঘোষণার মাধ্যমে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় 1917 সালের ঘটনা বলতেছি। পরবর্তীতে এই জিনিসটা লাভ করা হলো 1948 সালে, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। তো যাই হোক, আমি যেটা বলতেছি, এই 1917 সালের যে বেলফর ঘোষণা, তার আগে এই বেলফর ঘোষণার যিনি স্বপ্নদ্রষ্টা ছিল, থিওডোর হার্জেল, যিনি হলো ইহুদি রাষ্ট্রের প্রবর্তক, বা ইহুদিদের প্রবর্তক বলা হয় বর্তমান সময়ের জন্য, মডার্ন সময়ের জন্য। সে একটা কথা বলছিল, আমাদের জন্য পারফেক্ট 2টা দেশ, একটা হলো ফিলিস্তিন ভূখণ্ড, আর একটা হলো আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনাকে নিয়ে একটা মুসলমান ছেলে খেলার উদ্দেশ্য যেভাবেই হোক কিভাবে সমর্থন করে। তো আমি একটা কথা বলতেছি, আমি নিজেও আগে আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম, তখন আমার এই জিনিসগুলা ছিল না, কারণ দেখতাম যে এলাকার বড় ভাই সবাই আর্জেন্টিনা আর্জেন্টিনা করে। তখন আমার কাছে মনে হয়েছে যে, আমার কাছে তখন মনে হয়েছে, আমি যদি আর্জেন্টিনার সাপোর্ট না করি তাহলে তো মানুষ আমারে খ্যাত বলবে, মানুষ তো আমারে বলবে ধুর ও হলো কোনো কামেরই না, খেলাই দেখে না। তো তখন কি করতাম, ওই যে বলে না যে সবাই লাফায় তাই আমিও লাফাই।
তো সবাই দেখতাম যে আর্জেন্টিনা করতো, এলাকার মধ্যে বড় বড় করে পতাকার মধ্যে নাম লিখতো। তো তখন আমারও মনে হয়েছে তাহলে তো আমারও তো করা উচিত। তো তখন আমি কি করতাম, তখন আমিও একটা সময় এরকম বলছিলাম, মানে এই বিষয়গুলো আমিও করছি, অস্বীকার করা যায়। কিন্তু এটা আমি বললাম তখন আমরা স্কুলে পড়ি, তখন আমরা কলেজে। আপনি দেখেন বাচ্চাদের কথা বাদ দিলাম, কিন্তু বর্তমানে যারা 18 বছরের বেশি বয়স, ইউনিভার্সিটিতে পড়ে বা জব করে, এই ধরনের পার্সনরা যখন আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করে, তখন আমি বলি যে এরাই খ্যাত, হ্যাঁ, এরাই আসলে খ্যাত। এদের 100%। ফুটবল সম্পর্কে কোনো ধারণাই নেই। তারা ওই নেইমার আর মেসির বাইরে কাউকেই চেনে না। তারা ওই ওয়ার্ল্ড কাপ আসলেই আর্জেন্টিনা ব্রাজিল করে। সো এরা আসলে অ্যাকচুয়াল খ্যাত। আমার কাছে এদের উদ্দেশ্যটা কি ভাই? জানি না, আমি জানি না। আমাদের এই ভিডিও দেখে হয়তো বা আমাদেরকে অনেকে বলবে আরে বিশাল বিশাল কথা বলে, কিন্তু আসলে যদি তাদেরকে যদি আমি যদি প্রশ্ন করি যে তোমরা যে এইভাবে খেলাটা দেখতেছো এর উদ্দেশ্যটা কি, বা এইভাবে যে জীবন দিয়ে দিচ্ছ, আত্মহত্যার মতন সিদ্ধান্ত নিয়ে ফেলতেছো, বন্ধুদের সাথে মারামারি করতেছো, দুই গ্রামে গ্রামে সংঘর্ষ হচ্ছে, স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তোমরা যে তোমার ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ করে ফেলতেছে, আজ আর্জেন্টিনা বা ব্রাজিলের নিজের ঘরের টাকা জমানা এই জিনিসগুলো বিক্রি করে দিয়ে তোমরা যে কি করতেছো, পতাকা করতেছো, মায়ের সোনার গহনা চুরি করে বিক্রি করে যে পতাকা করতেছো, ওর পতাকা থেকে আমার পতাকা বড় হবে, এই জন্য আমার যা যা করণীয় আমি তা তা করতেছি। আলটিমেট আউটপুটটা কি ভাই? সেটাই তো আমি জানি না। আমি আমি নিজেও জানি না। কারণ আমি ফুটবলের ফ্যান, অনেক বড় ফ্যান আমি। সব সময় এক সময় তো যখন মেসি এবং রোনালদো যখন আপনার স্প্যানিশ লিগে খেলতো, ভাই আজকে আমরা কি নিয়ে কথা বলতে আসছি আর কোন দিকে আমরা ঢুকে গেলাম? আমি জাস্ট শেষ করি। সো হ্যাঁ। তখন থেকে আমি খেলাধুলার সাথে মানে খুবই কানেক্টেড ছিলাম। এখনো পর্যন্ত যখন আমি যখন ফুটবল দেখি, তখন বড় দলগুলোর খেলা সবসময় দেখি। বাট আমি কখনোই আমার হোল লাইফে আমি কখনোই আর্জেন্টিনাও করি নাই, ব্রাজিলও করি নাই। ইভেন তো আমি স্পেসিফিক কোনো দলই করি নাই। কারণ স্পেসিফিক কোনো দল করা মানেই, বা এই যে আমাদের সোসাইটিতে যেই প্রবলেমগুলো হচ্ছে, একটা নির্দিষ্ট দলে সাপোর্ট করে তারা নিজের খুব কাছের মানুষদের সাথে খারাপ ব্যবহার করতেছে, এই জায়গাগুলো থেকে আমাদের আসলেই বের হওয়া উচিত। এটা নিয়ে অবশ্যই কথা বলা উচিত। এটা আমাদের সারা বিশ্বে যত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, যা কিছুই হচ্ছে, এই খেলাধুলা কিন্তু একটা বড় ভূমিকা পালন করতেছে। অবশ্যই আপনি একজনকে হত্যা করে ফেলতেছেন খেলা, তাহলে তো এখানে তো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এক্স্যাক্টলি। আপনি মানে মানুষে আপনি মারামারি করতেছেন এই খেলাধুলাকে কেন্দ্র করে, এখানে তো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আপনি একটা মানুষের বাসাতে যায়, সে আর্জেন্টিনা করে বলে আপনি তার বাসাতে যায় হামলা করতেছেন, ব্রাজিলের সমর্থক, এখানে তো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। ইসরায়েল কেন আর্জেন্টিনাকে চুজ করলো, বা আর্জেন্টিনা কেন ইসরায়েলকে চুজ করলো, এই জায়গাটা আপনার বুঝতে হবে। কারণ বর্তমান বিশ্বের সব থেকে ইনফ্লুয়েন্সিয়াল একটা দল হচ্ছে আর্জেন্টিনা এবং মেসি। এক্স্যাক্টলি। আপনি যদি অ্যাকচুয়ালি এই বিষয়গুলো বোঝেন, এইখানে কিন্তু আরো কিছু বিষয় আছে যেই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে সিক্রেট সোসাইটি। তো যাই হোক, আমরা ওই দিকে আরো না আগে যাচ্ছি না, হ্যাঁ কিন্তু অন্তত মানুষ যা যা বোঝার বুঝবে হ্যাঁ, রাইট রাইট, যে কেন ইসরায়েল কেন আর্জেন্টিনাকে সাপোর্ট করতেছে, মেসিকে কেন তো সাপোর্ট করতেছে, এবং ইসরায়েল কেন্দ্রিক বা এই যে জায়নিস্টরা কেন আপনার রোনালদোকে কেন হেট করে। একটা কথা বলি, আমি অ্যাড করলাম, হ্যাঁ, মেসির জন্ম কিন্তু ইসরায়েলে। হ্যাঁ, হি ইজ এ চাইল্ড অফ ইসরায়েল। নেইমার, মেসি তারা সবাই কিন্তু ওই ওয়েস্ট ওয়ালে যায়, কিন্তু তারা কিন্তু এরকম এরকম কিন্তু করে। ঠিক আছে, তো এখন তাহলে বোঝেন, আর তারাই কিন্তু ফুটবল বিশ্বের কিন্তু এখন এটা নিয়ে যদি কথা বলি, এটা আর একটা সেশন লাগবে যে কিভাবে এই জিনিসগুলা আন্ডারওয়ার্ল্ড বা সিক্রেট সোসাইটি কিভাবে এই জিনিসগুলা নিয়ন্ত্রণ এগুলো কন্ট্রোল করে। এক্স্যাক্টলি, এগুলোর কথাবার্তা আবার হয়ে যাবে, এমন ধরনের কথাবার্তা অনেকের মাথার উপর দিয়ে যাবে, অনেকের মাথার নিচ দিক দিয়ে যাবে, অনেকে আবার আমাদের কথাবার্তা শুনে অনেকে এটাকে কনস্পিরেসি থিওরি মনে করবে। হ্যাঁ, একই একই একই, এটা কনস্পিরেসি থিওরি, একই সেম একইভাবে কাজ করতেছে। তো আজকে যেহেতু আমাদের ওই বিষয়টা নিয়ে না, কোনোদিন যদি কোনোদিন আপনার স্টুডিওতে ইনভাইট করেন, সেই দিন তার ইনশাল্লাহ ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। প্রথমে যদি আপনার পরিচয়টা বলতেন, হু ইউ আর, এবং আপনি কি করেন এবং কি নিয়ে কাজ করতেছেন।
পরিচয় তো দিলে দেখা যাচ্ছে যে মোটামুটি পরিচয় লম্বা হয়ে যাবে। তো আজকে যেই মানে উদ্দেশ্য নিয়ে আসছি বা আপনার স্টুডিওতে, সেই পরিচয়টা আগে দিই। আমি একজন বিশ্ব মানবাধিকার কর্মী। আমি মানবাধিকার নিয়ে কাজ করি। পাশাপাশি বিএম সাভা ফাউন্ডেশন মানবিক একটা সংগঠন। বাংলাদেশের যে কোনো সংকটময় মুহূর্তে মানুষের পাশে কাজ করে যাচ্ছে বিএম সাভা ফাউন্ডেশন। আমি বিএম সাভা ফাউন্ডেশনের চেয়ারম্যান, এবং পাশাপাশি ইন্টারন্যাশনাল স্টার ফাউন্ডেশন অস্ট্রেলিয়ান ভিত্তিক একটা চ্যারিটি অর্গানাইজেশন, সেই স্টার ফাউন্ডেশনের আমি সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছি। তো এটা হলো আমার একটা পরিচয়। যেহেতু আজকে এই বিষয় নিয়ে আসা, এটা বলছি। আর তারপরও অনেকে জিজ্ঞাসা করে যে আপনার পেশা বা আপনি আরো কোনো কাজের সাথে আপনি সম্পৃক্ত রাখি। আমি দীর্ঘ 16 বছর শিক্ষকতা পেশার সাথে আমি জড়িত। সাইফোর্স নাম তো শুনছেন, আমি সাইফোর্সের টিচার ছিলাম সেখানে। বিসিএস ডিপার্টমেন্ট এবং ব্যাংক জব ডিপার্টমেন্ট আমি দেখতাম। ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের আমি কোঅর্ডিনেটর ছিলাম, দীর্ঘদিন আমি দায়িত্ব পালন করেছি। পাশাপাশি আমি ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করতেছি, আইন পেশার সাথে আমি জড়িত, ইনকাম ট্যাক্স এবং কোম্পানি ল নিয়ে আমি কাজ করতেছি। যেহেতু আপনি ওয়ার্ল্ড ওয়াইড মানবাধিকার নিয়ে কাজ করতেছেন, জি। সো আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সো বর্তমান বিশ্বের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে যদি বলতেন। বর্তমান বিশ্বের মানবাধিকার পরিস্থিতি, মানে আমার দৃষ্টিকোণ থেকে আমি যদি বলি, পশ্চিমা বিশ্ব যতই বলুক যে আমরা মানবাধিকার, মানুষের অধিকার নিয়ে আমরা কাজ করছি, কিন্তু আমরা বলবো যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, মানে একদম রিয়েল সিনারিও অফ প্রেজেন্ট ওয়ার্ল্ড, মানবাধিকার সব জায়গাতেই লঙ্ঘিত হচ্ছে। আপনি দেখেন, প্রকাশ্য দিনের আলোতে বলা হয় না যে দিনের আলোতে চুরি করার মতন মানবাধিকার কিন্তু লঙ্ঘিত হচ্ছে। যেহেতু আমি ফিলিস্তিন নিয়ে যেহেতু কাজ করি, ফিলিস্তিনে দেখেন প্রতিদিন এখনো এয়ার স্ট্রাইক হচ্ছে, প্রতিদিন হাজার হাজার মানুষকে এখানে হত্যা করা হচ্ছে। এবং এমন একটা অবস্থা, খাবার তো মানুষের প্রতিদিনের একটা দরকার, প্রাইম নিডস, খাবার বা পানি। দেখেন ইসরায়েল গভর্নমেন্ট কি করছে, পানির সাপ্লাই চেইন বন্ধ করে রাখছে, যেই জিনিসটা সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন। কোনোভাবেই কোনো মানুষ, এমনকি জেনেভা কনভেনশনে এটাও বলা আছে যে তারা তো যুদ্ধ অপরাধীও না, তারা তো জাস্ট সিভিলিয়ান। সিভিল আপনি যদি জেনেভা কনভেনশনের যদি আপনি আইনের কথা যদি বলতে চান, লয়ের কথা যদি বলতে চান, তাহলে কিন্তু স্পষ্ট বলা আছে যে কোনো সাধারণ নাগরিক যারা সিভিলিয়ান, তাদের উপর কোনো রকম অ্যাটেম্প নেওয়া যাবে না, তাদেরকে হত্যা করা যাবে না, এবং তাদের কোনোভাবে কোনো সীমান্ত মানুষের খাবার যেন আটকায় না দেয়, কোনো সীমান্ত মানুষের যেন চিকিৎসা আটকায় না দেওয়া যায়, এই জন্য কিন্তু সব জায়গাতে বলা হয়েছে। কিন্তু দেখেন ইসরায়েল গভর্নমেন্ট কিন্তু সব ধরনের খাবার ঢোকার যে রাস্তা, সেই রাস্তাগুলো কিন্তু বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, একমাত্র রাফা ক্রসিং, আমরা যেখানে কাজ করছি, যে রাফা ক্রসিংটা মাঝে মাঝে খোলা থাকে, আবার মাঝে মাঝে কিন্তু বন্ধ থাকে। আবার দেখেন পানি, আপনি পানি ছাড়া বাঁচতে পারবে না, আমি পানি ছাড়া বাঁচতে পারবো, কেউ পানি ছাড়া কিন্তু বাঁচতে পারবে না। সেখানে পানির যে চেইন গুলো ছিল, প্রত্যেকটা ওয়াটার চেইন কিন্তু তারা কিন্তু অলরেডি ডিস্ট্রয়েড করে ফেলছে, ধ্বংস করে ফেলছে। এমন না যে তারা আটকায় দিছে, তারা কিন্তু ধ্বংস করে ফেলছে। এবং তারা ধ্বংস করার একটাই উদ্দেশ্য, এদেরকে আমরা পানি দিব না, পানি নাও খায় মারবো। তাহলে আপনি দেখেন একসাথে কতগুলো মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। একদিকে পানি আটকায় দিচ্ছে, একদিকে খাবার আটকায় দিচ্ছে, একদিকে তাদের ঘর কি করতেছে, অলরেডি ডিস্ট্রয়েড। তারা তাঁবু থেকে আমার কাছে ফোন দিচ্ছে। আমি প্রতিদিন এখন সময় থাকলে আমি ভিডিও কল দেখাতে পারতাম তাদের বর্তমান অবস্থাটা। মানবাধিকারটা আসলে দেখেন একটা জিনিস, যে কি আমি জন্ম নিয়েছি, আমার যে অধিকারটা জন্মর সাথে সাথে যেরকম আছে, এই অধিকারটা কিন্তু কাউকে কিন্তু দিতে হবে না। আমি যখনই জন্ম নিয়েছি তখন আমি সেই অধিকারগুলো আমি পেয়েছি। খাদ্য আছে, খাদ্য তারা পাচ্ছে না। বস্ত্র তো প্রশ্নই আসে না, যখন মানুষ খাবারই পাচ্ছে না তখন বস্ত্রের কথা তাহলে কি বলবে। আমি একটা মহিলার সাথে আমি কথা বললাম এই কিছুদিন আগে, সে একটা কাপড়ে সে 30 দিন পার করে দিছে। একটা মায়ের কথা বলছে, তার 3টা বাচ্চা, প্যালেস্টাইনিয়ান, ওর নাম সম্ভবত শাম ছিল। তো আমরা পরবর্তীতে আমাদের ভলেন্টিয়ার দিয়ে আমরা ত্রাণ বা আমাদের যে সহযোগিতা পাঠাইছি। তাহলে যে জায়গাতে খাদ্য নাই, যে জায়গাতে বস্ত্র নাই, মৌলিক অধিকার প্লাস মানব অধিকার একসাথে লঙ্ঘিত হচ্ছে। এবং তার যে বাচ্চা, তাদের বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, তার বাচ্চার বয়স 2 বছর। তো 2 বছরের একটা বাচ্চাকে যখন হত্যা করা হয়, সারা বিশ্ব মোড়লরা যখন এই জিনিসগুলো জানে, দেখে। আর একদিকে দেখেন ফিফা ওয়ার্ল্ড কাপের মধ্যে তারা দেখা যাচ্ছে যে কিভাবে সারা পৃথিবীকে তারা এনগেজ করে রাখছে,
ওই সাইডটা থেকে সরায় রাখছে, কিন্তু যেই বাচ্চাটার হয়তো বা আপনার $200 দিলে তার একটা মাসের চিকিৎসা সহ সবকিছু A to Z কমপ্লিট হয়ে যাবে, সেখানে তারা $200 কিন্তু তারা কিন্তু খরচ করতেছে না। কিন্তু দেখেন আমি দেখছি ফিফা ওয়ার্ল্ড কাপের একটা টিকিট বিক্রি হয়েছে 28 লক্ষ টাকাতে, বাংলাদেশি টাকার। এবং হ্যাঁ, কিছু কিছু টিকিট আছে স্পেশাল টিকিট, যে জিনিসগুলো বাংলাদেশি টাকার যার দাম 2 crore, তাহলে এখন তাহলে চিন্তা করেন। তাহলে আমরা আসলে অনেক কথা বলি মানবাধিকার নিয়ে, কিন্তু আসলে সব জায়গাতেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আর বিশেষ করে যে মুসলিম সোসাইটি, মানে মুসলমান যারা, তাদের উপর মানে প্রকাশ্য মানবাধিকার লঙ্ঘন করা যেন একটা আমি মানে আমি জিতে গেছি, আমি উইনার, এরকম একটা ভাব, যে যত পারে তাদের উপর নির্যাতন করতেছে। এটা বর্তমান পৃথিবীর একদম প্রেজেন্ট সিনারিও অফ হিউম্যান রাইটস যদি আমরা বলি, এটাই বলতে হবে। আমরা যদি গাজা ফিলিস্তিনের অবস্থানে থাকি, সেক্ষেত্রে জাতিসংঘের কাজটা আসলে কি? জাতিসংঘ এখানে কি করতেছে? খুবই একটা চমৎকার কোশ্চিন। আসলে আমাকে প্রথমে বুঝতে হবে, জাতিসংঘ যখন 1945 সালে যখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, মানে আফটার দ্য টাইম অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তো এইখানের মোড়ল কারা, কারা আসলে জাতিসংঘের সবচাইতে বেশি? জাতিসংঘ ইজ এ পার্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অ্যান্ড ইজ এ পার্ট অফ ইসরায়েল। আমরা এই কথাটা বলার কারণটাকে আপনি বলতে পারেন পার্ট অফ ইসরায়েল, বা এটা কেমন কথা? দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সবচাইতে বেশি অনুদান দেওয়া হচ্ছে জাতিসংঘে। জাতিসংঘের পিস বা জাতিসংঘের শান্তি রক্ষাতে বাংলাদেশের সেনাবাহিনী কাজ করতেছে, বিভিন্ন সংস্থা কাজ করতেছে, কিন্তু নিয়ন্ত্রণটা তো মানে এরকম কারো কাছে নেই। নিয়ন্ত্রণটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে, বা নিয়মটা তো দেখা যাচ্ছে ইসরায়েল জোট বা পশ্চিমা জোটের হাতে। দেখেন, কয়টা দেশের ভেটো পাওয়ার দেওয়ার ক্ষমতা আছে? 5টা দেশের, ইউনাইটেড স্টেট, ইউকে মানে ইউনাইটেড কিংডম, চীন, রুশ ফেডারেশন মানে রাশিয়া, অ্যান্ড ফ্রান্স। এর মধ্যে আপনি দেখেন ইউনাইটেড স্টেট, ইউকে, ফ্রান্স, অধিকাংশ দেশই কিন্তু আপনার কিন্তু পশ্চিমা বিশ্ব। তো এই পশ্চিমা বিশ্বই তো আসলে আপনার এই গণহত্যার ছকগুলো করতেছে। প্রতিটা রাতে তাদের যখন মানে প্ল্যানগুলা হয়, তারা তো একই টেবিলে বসে, একই টেবিলে বসে তো তারা এই গণহত্যার ছকটা করতেছে। তাহলে আপনি দেখেন, তাদেরই প্রতিষ্ঠান, তাদেরই জাতিসংঘ, তারাই সবচেয়ে বেশি ডোনেট করতেছে, তারা মানুষের চোখে দেখাচ্ছে যে আমরা কাজ করতেছি। জাতিসংঘ মানে এটার মতন ভাওতাবাজি, ফ্রড কোনো প্রতিষ্ঠান আছে বলে আমার মনে হয় না। কি কারণে? দেখেন, জাস্ট বিকজ এই যে ইউজিসি যে কান্ট্রিগুলা, মানে আমি গলফ কান্ট্রিগুলোর কথা বলতেছি, আরব বিশ্বর শুধুমাত্র মুসলিম যে দেশগুলো, এই মুসলিম দেশগুলো থেকে $1 ট্রিলিয়ন, আমি কিন্তু বিলিয়ন বলি না, আমি ট্রিলিয়ন, বিলিয়ন, $1 ট্রিলিয়ন বেশি শুধুমাত্র জাকাত ফান্ড থেকে তারা কি করে, ফান্ড ওঠে। এবং এই টাকাটা তারা ডিস্ট্রিবিউশন করার জন্য জাতিসংঘের একটা অনেক বড় লোভের অংশ থাকে। আমরা এই মানে ফান্ডটা আমরা কিভাবে কালেকশন করব? তাহলে এই ফান্ড কালেকশন করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে মানবাধিকারের কাজ করতেছি, মানুষের জন্য কাজ করতেছি। দেখেন, জাতিসংঘের বিভিন্ন ফুড অর্গানাইজেশন আছে, বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে, তারা কাজ করছে। তো তাদের ফান্ড কালেকশন করার জন্য তারা যা যা করার তারা করতেছে। এই মুসলমানদের ফান্ড কালেকশন করার জন্য যা যা করতেছে, ইটস নাথিং উইদাউট বিজনেস। এটা বিজনেস পলিসি ছাড়া আমার কাছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা কিছু না। কারণ আজকে গণহত্যা চলতেছে প্রকাশ্য, যেখানে ইয়ার স্ট্রাইক হয়েছে, গতকালকের কথা বলতেছি আমি, গতকালকেও কিন্তু ইয়ার স্ট্রাইক হয়ে কিন্তু খান ইউনুস শহরে কিন্তু 45 জনের উপর কিন্তু আহত এবং নিহত হয়েছে। খান ইউনুস ইজ এ পার্ট অফ গাজা। এবং তাহলে জাতিসংঘ দেখতেছে, জানতেছে, বুঝতেছে, তারপরও কেন তারা তাহলে সেখানে তারা কোনো উদ্যোগ নিচ্ছে না? কারণ নিচ্ছে না জাস্ট বিকজ অফ ইউনাইটেড স্টেট। আমেরিকা যেভাবে বলতেছে সেইভাবে চলতেছে। আর আমেরিকা নিজেই তো লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন ডলারের তারা ওয়েপন্স ইসরায়েলকে কি করতেছে, প্রোভাইড করতেছে, যে তোমরা মারো, তোমরা হত্যা করো, তোমরা ফিলিস্তিনিদেরকে একবারে ধ্বংস করে দেয়। এই জন্য দেখলেন না, কিছুদিন আগে নেতানিয়াহুর কথা বলতেছি, সে বলল যে আমরা গাজাকে কি করব, নিজেদের মতন করে সাজাবো। আরে ভাই, গাজা কি তোর দেশের অংশ নাকি তুই নিজেদের মতন করে সাজাবি? তার মানে ব্যাপারটা এটাই, আমরা আগে হত্যা করব, হত্যা করার পর আমরা ঠিক যেভাবে চাই সেভাবে আমরা গাজাকে আমরা সাজাবো। আমি আপনাকে জাস্ট একটা ছবি আমি আপনাকে একটু দেখাই। আমি ছবিটা মনে হয় সম্ভবত আমি সেভ করে রাখছি, যে 100-200 জনের মতন মানে মুসলিম সাধারণ প্যালেস্টাইনি জনগণ, যাদেরকে দেখলাম যে আপনার মোটামুটি এক প্রকার ন্যাংটা করেই রাখা হয়েছে, পিছন দিকে হাত দুটা বাঁধা হয়েছে,
চোখ বাঁধা হয়েছে রাস্তার উপরে, মানে ইসরায়েলের রাস্তার উপরে আপনার তাদেরকে শোয়া দেওয়া হয়েছে। এবং ছোট ছোট বাচ্চা যারা হলো ইসরায়েলি ইহুদি বাচ্চা, যাদের বয়স 8 থেকে 10 বছর, তারা এই মানুষগুলোর উপর যে থুতু দিচ্ছে, তারা এই মানুষগুলোর উপর পেশাব করে দিচ্ছে। তা আপনি তাহলে মানবাধিকারের আমরা কথা বলতেছি, এই জিনিসগুলো তো ভাই মানে ওপেন হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছে। তাহলে জাতিসংঘ কিভাবে, আমি বলবো যে জাতিসংঘ এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছে? আমি আসলে জানি না আসলে জাতিসংঘ কি কাজ করতেছে। তারা, আমি বলবো যেটা ব্যবসা ছাড়া তাদের কোনো কিছুই নাই, কারণ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা ফান্ড কালেকশন করতেছে, কিন্তু এই ব্যাপারে কোনো পদক্ষেপ দেখতেছি না। আজকে দেখেন, আমি আমার জন্মের পর থেকে দেখতেছি যে ইসরায়েল ইয়াতে আঘাত করেই যাচ্ছে, মানে ফিলিস্তিনিতে আঘাত করেই যাচ্ছে। তাহলে জাতিসংঘের, তাহলে এই এত বছর তাহলে এই জাতিসংঘ কি কাজ করলো? এই প্রশ্ন আমি নিজেই করতে চাই সবার কাছে। আপনি যেটা বললেন যে জাতিসংঘ আসলে একটা ফ্রড, আমার কাছেও ঠিক সেরকমই মনে হয়। কারণ দেখেন, জাতিসংঘের টোটাল এখন সদস্য কতজন? পূর্ণ সদস্য জাতিসংঘের এখন 193, 193 দেশ এখন জাতিসংঘের সদস্য। এখানে 193 ভিতরে যদি 190 একমত হয় আর এই 2-3টা দেশ একমত না হয়, এক্স্যাক্টলি, তাহলে কোনো বিলি পাস হবে না। 2-3টা দেশ না, মাত্র একটা দেশ যদি ভেটো দেয়, হ্যাঁ, আহা, ভেটো শব্দের অর্থ আমি ইহা মানি না, একটা ল্যাটিন ওয়ার্ড। তো এই ইউনাইটেড স্টেট তো ভেটো দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। ইউনাইটেড স্টেট যদি ভেটো যদি নাও দেয়, তারপর ইসরায়েল বলবে ইউ হ্যাভ টু ডু, তোমাকে এটা দিতেই হবে। আর ইসরায়েলের কথাই মার্কিন যুক্তরাষ্ট্র এখন উঠতেছে, বসতেছে। তো সেই জায়গা থেকে তো বলাই যায় যে আসলেই দে আর ফ্রড। 100%, 100%, 110%। তাহলে আমরা কি বলতে পারি যে জাতিসংঘ আসলে মানব সভ্যতার জন্য হুমকি স্বরূপ? জাতিসংঘের দেখেন, আমরা একটা হুমকি, এই জিনিসটা কখন আমরা বলতে পারবো? দেখেন, আমার আমার হাতে এটা একটা কি মোবাইল, চোখের সামনে আসলো, এই জন্য আমি এটা উঠাই দিলাম। মোবাইলটার কাজ কি? আমি মানুষের সাথে কথা বলতে পারবো, আমি আপ থেকে ফোন করতে পারবো, বা এখন বর্তমানে মোবাইলের মাধ্যমে কি করা যায়, ইন্টারনেট ব্যবহার করা যায়। এটা হলো মোবাইলের তৈরির উদ্দেশ্য। জাতিসংঘ কেন তৈরি হয়েছিল আগে আমাদেরকে বুঝতে হবে। যখন একটা জিনিস খেয়াল করেন, যখন 1941 সালে একটা সম্মেলন হয়েছিল, যেটাকে বলা হয় দ্য ফার্স্ট ইনিশিয়েটিভ অব দ্য ইউনাইটেড নেশন, প্রথম জাতিসংঘের একটা ইনিশিয়েটিভ, যেটা ছিল লন্ডন ঘোষণা। জার্মানি যখন পোল্যান্ডকে যখন আক্রমণ করছিল, তখন কি করলো, যে জাতিসংঘ মানে ইউরোপের 9টা দেশ, সম্ভবত 9টা দেশ বা 14টা দেশ একত্র তারা হয়েছিল, এবং তারা বলছিল যে আমরা এমন একটা কাজ করব বিশ্বতে যেন কি হয় না, আর কোনোদিন যেন কোনো ধরনের এরকম মহাযুদ্ধ বা যুদ্ধ না হয়। ভেরি গুড, এটাই জাতিসংঘের তো প্রধান উদ্দেশ্য ছিল। তারপর আটলান্টিক সনদ হইছে, তারপর ইয়াল্টা কনফারেন্স হইছে, এক পর্যায়ে সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে জাতিসংঘটা পূর্ণ প্রতিষ্ঠা হয়, যখন 51টা দেশ জাতিসংঘের যে মূল সনদ 111 ধারা সম্মিলিত যে সনদটা ছিল, সেই সনদটাতে কি করে, সিগনেচার করে, এবং সর্বশেষ দেশ সিগনেচার করছিল হলো পোল্যান্ড। আচ্ছা, তাহলে আমার এই মোবাইলটা দিয়ে যদি আমি কথা বলতে না পারি, এই মোবাইলে যদি সিম কার্ড সাপোর্ট না করে, এই মোবাইল দিয়ে যদি ইন্টারনেট ব্রাউজিং না করতে পারি, এই মোবাইলটা কি আপনি কিনবেন কখনো? আপনার উদ্দেশ্য কি পূর্ণ হবে? আবার আমি, ফর এক্সাম্পল, এটা একটা কলম, কলমের কাজ কি? কলমের কাজ হলো লেখা। আমি যদি, আমার সামনে কাগজ আছে, আমার হাতে একটা কলমও আছে, আমি কলম দিয়ে টান দিচ্ছি, কিন্তু আপনার কলম দিয়ে কোনো কালি বের হচ্ছে না, এই কলমের কি মূল্য আছে? তাহলে না। জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল কেন? পৃথিবীতে যেন কোনো বিশ্বযুদ্ধ বা যুদ্ধ যেন না ঘটে, পৃথিবীতে যেন মানবাধিকার লঙ্ঘিত যেন না হয়, পৃথিবীতে যেন স্বাভাবিকভাবে কি হয়, কোনো রকম কোনো দেশ যেন কোনো দেশের সাথে যেন কোনো অবৈধ অ্যাক্টিভিটিস চালাতে না পারে, গণহত্যা না চালাতে পারে, মানুষের নিরাপত্তার জন্য, এই তো নাকি? তাহলে জাতিসংঘ থাকার পর আজকে ইরানে কেন, ইরানের ফর্দে কেন ইউনাইটেড স্টেট, মার্কিন যুক্তরাষ্ট্র জোট এবং ইসরায়েল, মানে তারা হলো বিটু বোম্বার দিয়ে তারা বোম্বিং করলো, 1 নম্বর কথা। আজকে কেন বাংলাদেশের পাশের দেশ ভারতে গণহত্যা চালানো হচ্ছে মুসলমানদের উপর? আজকে কেন ফিলিস্তিনের মানুষদের খাবার নেই, তারা কেন পানি পাচ্ছে না, ছোট ছোট ছেলের কেন, ছোট ছোট ছেলে মেয়েদের কেন স্কিন ডিজিজ হয়ে যাচ্ছে তাদের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থাকার পরেও? এটা আমার প্রশ্ন। তাহলে আপনি দেখেন, গণহত্যা চলতেছে গাজাতে প্রকাশ্য। তাহলে আমাদের এতগুলা দেশ, এবং আপনি জানেন কিছুদিন আগে
সুদানের আলফাশের শহরে কতটা ভয়াবহ গণহত্যা চালানো হয়েছে। প্রত্যেকটা দেশ, মিডল ইস্টের প্রত্যেকটা দেশটা এখন উত্তপ্ত করাই, প্রত্যেকটা দেশে গণহত্যা চালানো হচ্ছে, প্রত্যেকটা দেশ খাবার ক্রাইসিসের মধ্যে ভুগতেছে। তাহলে জাতিসংঘ তো ওই কালিসারা কলমের মতন, জাতিসংঘ তো আপনার সিম সারা মোবাইলের মতন। তাহলে সেই জাতিসংঘ দিয়ে আমি কি করব? আমার স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে জাতিসংঘ শুধুমাত্র পশ্চিমা বিশ্বদের তাদের যে স্বার্থ, সেই স্বার্থ রক্ষার জন্যই কাজ করতেছে, একদম স্পষ্ট। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে জাতিসংঘ তো আসলে একটা উইপন হিসেবে কাজ করতেছে 100%। পশ্চিমা বিশ্বের জন্য। কারণ আপনি দেখেন বর্তমান বিশ্বে যে ক্রাইসিসগুলো আছে বা মিডল ইস্টে যে ক্রাইসিসগুলো আছে, এইগুলা বহু বছর ধরে চলে আসতেছে। সো কখন চলে আসতেছে, কখন থেকে চলে আসতেছে? আপনি দেখেন যে যখন জাতিসংঘের মাধ্যমেই কিন্তু ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, জাতিসংঘের মাধ্যমেই কিন্তু ইসরায়েল ফিলিস্তিনি ভাগ হয়, এবং এই মিডল ইস্টে যে ক্রাইসিসগুলা, এগুলো তো শুরুই করছে জাতিসংঘ। এবং পশ্চিমা বিশ্ব জাস্ট আমাদের চোখে ধুলা দিয়ে জাতিসংঘটা প্রতিষ্ঠা করছে শুধুমাত্র এই কাজগুলো করার তাদের জন্য। স্বার্থ রক্ষা করার জন্যই, এরা তাদের স্বার্থ রক্ষা করার জন্যই করছে, এবং এখন পর্যন্ত জাতিসংঘ তাদের স্বার্থই রক্ষা করতেছে। এবং মূল যে ফান্ড কালেকশনের যে একটা প্রতিযোগিতা, এখান থেকে মুসলমানদের দেশগুলোর কাছ থেকে প্রচুর পরিমাণে তারা ফান্ড কালেকশন করতেছে। এক্স্যাক্টলি। এবং আপনি যেটা বললেন যে তারা জাকাতের যে ফান্ডটা, অলমোস্ট $1 ট্রিলিয়ন ফান্ডটা, সেখান থেকে কালেক্ট করার জন্য সবসময় মুখিয়ে থাকে। আপনি একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, দেখেন কিছুদিন আগেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প কাতার ভ্রমণ করছে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা বলতেছি, সে কিন্তু আপনার এই পরবর্তী যে ভোটে জিতলো, জেতার পর কিন্তু সে কিন্তু সৌদি আরব কিন্তু ভ্রমণ করছে। দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র জোট বা মার্কিন যুক্তরাষ্ট্র ইউএস এর যত প্রেসিডেন্ট হয়, তাদের কিন্তু একটা অন্যতম টার্গেট থাকে এই গলফ কান্ট্রিগুলো, মানে যেটাকে আরব ভূখণ্ড বলা হয়, আরব ভূখণ্ডের দেশগুলোর সাথে তার একটা ভালো সম্পর্ক করা। বাণিজ্যের সম্পর্কে এরা কিছুদিন পর পর মোদি কিলকিল করে হাসতে হাসতে যায় হলো মানে ইয়ার সাথে কথা বলে, মানে আরব বিশ্বের নেতাদের সাথে, শেখদের সাথে কথা বলে। ওই জন্য একটা কথা বলতেছিল, ও আচ্ছা, হামারে কুত্তে কুত্তে তোমারে কুত্তে টমি। হ্যাঁ, মানে এটা কিন্তু ইন্ডিয়ার মানুষেরই কথা। তোরা এইখানে মুসলমানদের উপর গণহত্যা চালাচ্ছিস, আর তুই আরব বিশ্বের মুসলমানদেরকে দেয় বলতেছিস ইউ আর মাই ফ্রেন্ড। তো এটা তো কেমন? তো মুসলমানদের কাছে টাকা আছে, মুসলমানদের কাছে ফান্ড আছে, মুসলমানদের সাথে ব্যবসা করে অল্প কথায় বেশি ইনকাম করা যায়। এই জন্য দেখেন ইসরায়েলের কথা বলেন, ভারতের কথা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেন, পশ্চিমা বিশ্বের কথা বলেন, সবাই কিন্তু এই দেশগুলোর সাথে, বিশেষ করে মিডল ইস্টের যে কান্ট্রিগুলা, এই কান্ট্রিগুলোর সাথে কিন্তু ভালো সম্পর্ক কিন্তু রাখার চেষ্টা করতেছে। ফান্ডের উৎস, আজকে মিডল ইস্ট যদি বন্ধ হয়ে যায়, আজকে যদি অয়েল গোল্ড যদি বন্ধ হয়ে যায়, কথার কথা বলতেছি, একটা পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত নিচে নেমে আসতে বাধ্য হবে। কারণ তাদের পুরো ফান্ডটা যাচ্ছে এই জায়গা থেকে, তারা অস্ত্র বিক্রি করতেছে, অস্ত্রের পুল ফান্ডটা যাচ্ছে হলো আপনার মনে করেন যে এই মুসলমান দেশ, মুসলিমদের এই দেশ থেকে। তো সবাই এই জন্য মুসলমানদের সাথে তাদের স্বার্থ রক্ষার জন্য এই দেশগুলোর সাথে ভালো সম্পর্ক করতেছে। আর আমরা হলো বোকা, এই জিনিসগুলো দিয়ে আবার হামলা করা হচ্ছে, এই টাকাগুলো দিয়ে অস্ত্র কেনা হচ্ছে, এই টাকাগুলো অস্ত্র দিয়েই আবার হলো আপনার ফিলিস্তিনিতে হামলা করা হচ্ছে, এই টাকার উপর অস্ত্র দিয়েই মুসলমানদের উপর সবচেয়ে ভয়াবহ যে জেনোসাইড, গণহত্যা, সেই গণহত্যা কন্টিনিউয়াসলি চলতেছে। আপনি লাস্ট 10 বছরের কথা যদি ধরা হয়, সারা বিশ্বে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এরকম কয়েকটা ঘটনার কথা বলেন। লাস্ট 10 বছর আমরা আসলে বর্তমানে যে বিষয়টা আমরা চোখের সামনে আমরা দেখতেছি, এখন সবচাইতে ভয়াবহ, দেখেন একটা কথা বলি যে মানবাধিকার লঙ্ঘন ইরাকে হয়েছে, মানবাধিকার লঙ্ঘন সিরিয়াতে হয়েছে, বাশার আল আসাদের সময় হয়েছে। আমরা কিন্তু সিরিয়াতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা কিন্তু ত্রাণের আমরা কাজ করেছি। হ্যাঁ, মানবাধিকার লঙ্ঘন এখন আমার কাছে সবচাইতে ভয়াবহ। আমি আপনাকে দুইটা মানবাধিকার লঙ্ঘনের কথা বলবো। একটা হলো বাংলাদেশের পাশে রোহিঙ্গা ক্রাইসিস। রোহিঙ্গা ক্রাইসিসের সময় সবচাইতে বেশি এই উপমহাদেশের মধ্যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, কারণ সেই জায়গাগুলোতে মুসলমানদের ঘর বাড়ি প্রকাশ্যে
আগুন ধরে দেওয়া হয়েছে, প্রকাশ্যে মানে জীবন্ত মানুষকে আগুন ধরায় দিয়ে হত্যা করা হয়েছে। তারা যেই স্লোগানটা দিত নো রোহিঙ্গা, নো রোহিঙ্গা, তারা রোহিঙ্গাদেরকে রাখবে না, হাতে তাদের লেখা থাকতো যে ভিক্ষু যারা ছিল বুদ্ধিস্ট, নো রোহিঙ্গা। তো এই যে এই নো রোহিঙ্গা হইতে হইতেই কিছুদিনের মধ্যে আপনার যখন পশ্চিমবঙ্গে যখন শুভেন্দু অধিকারী যখন আসলো মুখ্যমন্ত্রী হয়ে, তারপর থেকে কিন্তু মুসলিম নির্যাতনের পরিমাণটা একই রকম ভাবে বাড়ছে। তারা যে জিনিসটা বলতেছে, এনিহাও মুসলমানরা আমাদেরকে শত্রু, এনিহাও আমাদেরকে মুসলমানদেরকে হত্যা করতে হবে। আপনি দেখেন তারা কিন্তু মিটিং করে, মিছিল করে, মানে প্রকাশ্য বক্তৃতা দিয়ে তারা কিন্তু এই গণহত্যাগুলোর ডাক দিচ্ছে, গণহত্যার তারা ডাক দিচ্ছে। তো আমার কাছে যে জিনিসটা মনে হয়, আপনি তো বললেন যে লাস্ট 10 বছরের মধ্যে পুরান কথা মানুষের মনে থাকে না, দেখেন কিছুদিন আগের কথা আমাদের মনে থাকে না। তো এখন যেই জিনিসটা হচ্ছে সেই জিনিসটা আমাদের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখা দেওয়া উচিত আমি মনে করি। তো আমি মনে করতেছি এখন পুরাতন অনেক জায়গাতে অনেক গণহত্যা হয়েছে, সেগুলো কথা মানুষের মনে নাই বা এই জেনারেশন মনেও রাখবে না। তো মানবাধিকার লঙ্ঘন তো হতেই যাচ্ছে, কিন্তু এখন যেন আমাদের সামনে আমরা যে দেখতেছি ফিলিস্তিন এবং ইন্ডিয়া, এই দুই স্থানের মানবাধিকার যেন লঙ্ঘিত না হয়, আমরা এই জন্য কথা বলছি। আর একটা জিনিস বলি, গত পরশু দিনের ঘটনা আমি বলতেছি, খ্রিস্টানদের যে চার্চ, খ্রিস্টানদের চার্চও কিন্তু তারা কিন্তু ভেঙে ফেলতেছে। এবং আমি যদি মানে ইনফরমেশন যদি ভুল না করি, দেখলাম যে তারা অলরেডি একটা ইয়ার ডাক দিছে, তারা একটা মানববন্ধনের ডাক দিছে, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন তারা একটা মানববন্ধনের ডাক দিছে। এই জায়গাতে বলা হয়েছে যে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভারতের পশ্চিমবঙ্গে গির্জা এবং খ্রিস্টান ভক্তদের উপর হামলার তীব্র প্রতিবাদে আগামী 17 জুলাই অ্যাসোসিয়েশন খ্রিস্টান অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি। তাহলে দেখেন তারা গির্জা ভাঙার ভিডিও ভাইরাল হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, ওই তারা কিন্তু কি করতেছে, তারা কিন্তু এটা নিয়ে কিন্তু তারা কিন্তু মানববন্ধন করতেছে এবং তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। তাদের শুধুমাত্র একটা গির্জা ভাঙ্গা হয়েছে। আরে ভাই, মুসলমানদের তো মসজিদ মাদ্রাসা 300 বছরের পুরাতন মসজিদ মাদ্রাসা যা আছে সব কি করা হচ্ছে, বুলডোজার চালানো হচ্ছে। তো আজকে তাহলে আপনি দেখেন শুধুমাত্র মুসলমানদের উপরই কিন্তু মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, ব্যাপারটা এরকম না। প্রতিটা ধর্মের মানুষের উপর মানবাধিকার লঙ্ঘন, এবং তাদের ধর্মর যে প্রতিটা মানুষ, ইন্ডিয়া কিন্তু আসলে কিন্তু তারা কিন্তু হিন্দু রাষ্ট্র না, তারা একটা সেকুলার রাষ্ট্র। সেকুলার রাষ্ট্র। কিন্তু তারা এখন বলতেছে যে তারা রাম রাজত্ব মানে প্রতিষ্ঠা করবে, বা এনি হাউ তারা যেভাবেই হোক তারা পুরা অখণ্ড ভারত এবং অখণ্ড ভারত ভারতের সব হিন্দুরা থাকবে, এরকম একটা তাদের একটা মনোভাব নিয়ে তারা কিন্তু এই কাজগুলো করতেছে। আজকে মুসলমানদের উপর হামলা হয়েছে, কালকে খ্রিস্টানদের উপর হামলা হচ্ছে, 2 দিন পর আরো পাহাড়িদের উপর হামলা হবে বা অন্য অন্য ধর্মের। ওটা তো পরের কথা, যে মণিপুরি, ত্রিপুরার, তারাও যখন কলকাতাতে যায় তাদেরকেও বুলিং করা হচ্ছে যে তুমি কি বাংলাদেশ থেকে আসছো, বাংলাদেশি। আর আমাদের বাংলাদেশিরা যখন এই যে ভিসা দেওয়া শুরু করছে, এটা তো মানে লাজ লজ্জাহীন ভাবে তারা কি করতেছে, তারা হলো ইন্ডিয়াতে যাচ্ছে। আসলেই লজ্জা নাই, আমি বলতে আসলেই লজ্জা নাই। তাহলে দেখেন, আপনি আমার কাছে 10 বছরের একটা মানে কথা বলছেন, কিন্তু আমি আপনাকে মানে 10 বছরেরটা না বলে 10 মাসেরটা বললাম। এক্স্যাক্টলি 10 মাসেরটা বললাম, কারণ এটা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে। আমি মনে করি যে পুরাতন যে মানবাধিকার লঙ্ঘিত যেই জায়গাগুলোতে হয়েছে, সেগুলো নিয়ে এখন আমাদের পড়ার কিছু নেই বা আমাদের হাতে নাই। সেই জিনিসগুলো হয়ে গেছে হিস্টোরি, তা ইতিহাসের অংশ হয়ে গেছে। কিন্তু আমি একটা বিশ্ব মানবাধিকার কর্মী হিসাবে আমি যেই জিনিসটা বলি, আমার কথার দ্বারা, আমার কাজের দ্বারা, আমাদের আত্মসচেতনতা বৃদ্ধির দ্বারা, সচেতনমূলক কাজকর্ম করার দ্বারা যদি সামনে এই বিপদ থেকে যদি আমরা যদি এই প্রজন্মটাকে যদি আমরা যদি হেল্প করতে পারি, তাহলে এটা আসলেই মানুষের জন্য উপকার হবে। তো আমি আপনাকে এই একটা হলো বললাম, একটা হলো রোহিঙ্গা সংকট, যেখানে মানুষদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে এবং ঘরবাড়ি প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হয়েছে। একই রকম ভাবে মুসলমান ছেলেপেলেদেরকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। 8 বছরের শিশু বাচ্চা থেকে শুরু করে ভারতে 70 বছরের বৃদ্ধা মহিলাকে পর্যন্ত এই ধর্ষণ করা হচ্ছে উগ্রবাদী হিন্দুরা। তো এই জায়গাগুলোতে কিন্তু পরিপূর্ণ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এবং এরা পৃথিবীর প্রতিটা দেশে এই জিনিসগুলো জানতেছে, সবাই সবার জায়গা থেকে কাজ করতেছে। আমি মনে করি একজন মানবাধিকার কর্মী হিসাবে অতি দ্রুততার সাথে এই যে ন্যাক্কারজনক যে ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনাগুলোর যেন অবসান করা হয় এবং এই ঘটনাগুলো যেন আর সামনে যেন না ঘটে। তাহলে আমরা বলতে পারবো
যে সাধারণ জনমানুষ বা জনগণের নিরাপত্তা আসবে। এছাড়া জাতিসংঘ থেকেও কোনো লাভ হবে না, আমাদের মতন এরকম শত শত হাজার হাজার মানবাধিকার কর্মী থেকেও কোনো লাভ হবে না। মানে ওই বলে না জিরুল আউশি কদু, ওই একই রকম অবস্থা হবে, এছাড়া আর করার কিচ্ছু নাই। আসলেই আপনি দেখেন যে আমি যেহেতু বিজনেস টেক ফিল্ডে আছি, আহ, কোন প্রতিষ্ঠান কোন জায়গা থেকে বা আপনার ফান্ড নিচ্ছে, ইনভেস্টমেন্ট নিচ্ছে, মোটামুটি সব সময় একটা নলেজে থাকে। সো বর্তমানে আপনি যত ইনোভেশন দেখবেন, যত এআই বলেন হাবিজাবি যত ইনোভেশন আছে, এগুলোর পেছনে মিডল ইস্টের ফান্ড আছে। 100%। সৌদি আরব, ইউএই, কাতার। কাতার, এই দেশগুলোর ফান্ড অবশ্যই আছে। এবং বলা হচ্ছে যে এই মুহূর্তে আপনার এআই ফিল্ডে অলমোস্ট 70-80% ফান্ড মিডল ইস্ট থেকে আসতেছে। রাইট। যদি মোদির কথাই বলি, সো কিছুদিন আগেও দেখছি আপনি যেটা বললেন যে কাতার, ইউএইর যারা শেখ আছে তাদের সাথে গলা মিলিয়ে ইউ আর মাই ফ্রেন্ড, ইউ আর মাই ব্রাদার, এইসব কথা বলতেছে। আবার ইন্ডিয়াতে দেখেন হিন্দু মুসলিম ক্লাশ আছে অলওয়েজ। এবং বিজেপির মেইন বিজনেসটাই তো এটাই। হ্যাঁ, ওদের আমি পলিটিক্স বলি না, ওরা পলিটিক্স করে না, এটাকে পলিটিক্স বলে না, এটা পলিটিক্স করে আরএসএস। হ্যাঁ, আরএসএস, হ্যাঁ, বিজনেস করতেছে হলো বিজেপি। বিজেপি। তারা তাদের প্রধান বিজনেসই হচ্ছে হিন্দু মুসলিম। হ্যাঁ। এবং আমি কিছুদিন আগে, এই 2-3 দিন আগেই আপনার এই যে রাম মন্দিরের যে টাকা চুরি নিয়ে যে কাহিনীটা হয়েছে না, এই পলাশবাড়ি রাম মন্দিরের কথা বলতেছেন? আপনার ইন্ডিয়ার যে না, পলাশবাড়ি মানে এই যে গাইবান্ধাতে যে রাম মন্দিরটা নিয়ে যে বর্তমানে কথা হচ্ছে। না না না, এই যে আপনার ইন্ডিয়ার রাম মন্দির, আচ্ছা 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 আচ্ছা। রাম মন্দিরই তো, হ্যাঁ রাম মন্দিরই। তো ইন্ডিয়ার আপনার আপনার বাবরি মসজিদ ভেঙে দিয়ে ওখানে রাম মন্দির করা রাম মন্দির তো রাইট Right. রাইট। তো ওই রাম মন্দিরে কিন্তু বেশ বড় অ্যামাউন্টের টাকা পয়সা চুরি হয়েছে, কয়েক হাজার কোটি টাকার মতো, মানে কয়েক হাজার কোটি রুপির মতো চুরি হয়েছে। তো ইন্ডিয়ার কোনো এক এমএলএ মনে হয় বা বড় ধরনের কোনো নেতাই, সে বলছে যে হিন্দুদের টাকা হিন্দুরাই চুরি করছে, তার সমস্যা কি? এই হচ্ছে অবস্থা। যেমন নেতা তেমন উক্তি। এক্স্যাক্টলি। এবং আপনি দেখেন ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে এত কথা বলতেছে, এত কিছু হচ্ছে, তারা বাংলাদেশে সাপোজ কিছুদিন আগে একজন হিন্দু হয়তো কিডন্যাপ হয়েছিল, এটা নিয়ে আপনার ইন্ডিয়ান মিডিয়া পুরো মাথা খারাপ করে ফেলছে লাস্ট 1-2 সপ্তাহ। বাট আপনি দেখেন ইন্ডিয়ান ওই নিউজ পোর্টালগুলোতে, ওই নিউজ চ্যানেলগুলোতে মণিপুরীকে নিয়ে কোনো নিউজ নেই। রাইট। অবস্থাটা দেখেন তাহলে। তারা তো প্রচুর পরিমাণে প্রোপাগান্ডা ছাড়ায়, প্রচুর হিউজ পরিমাণ। হ্যাঁ, এবং আপনি দেখবেন যে সারা বিশ্বের মধ্যে একটা স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছিল যে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি প্রোপাগান্ডা নিউজ করে হলো কিন্তু ইন্ডিয়া। এবং তারা নিউজের আপনার জার্নালিজমের যে একটা ইন্ডেক্স আছে, তারা কিন্তু তোয়াক্কা করে না। তারা কিন্তু বাংলাদেশ পাকিস্তানের থেকেও পিছনে 156 কি 57 নম্বরে আছে। সো এই জিনিসগুলো দেখার পরেও তাদের মানে তারা বোঝে না যে কোন অবস্থায় আছে। এবং ইন্ডিয়ান মানুষের জন্য যে এটাতে খুব একটা বদার্ড আমার মনে হয় না, তারা ওইটাতেই ইউজ টু হয়ে গেছে, মজা পায় এটাতে। আর ভিউ ব্যবসা হয়, হ্যাঁ ভিউ ব্যবসা মানে এক ঢেলে দুই পাখি মারতেছে, প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে, মানুষজন যে কমেন্ট করতেছে তাদের পেজে, হ্যাঁ প্রচুর পরিমাণে রিচ পাচ্ছে। তো মানে আর কি তাদের উইন উইন সিচুয়েশন থাকে আসলে। রিসেন্টলি ইন্ডিয়া থেকে যে পুশ ইন করা হচ্ছে, যে বিভিন্ন বয়সী ইন্ডিয়ানদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে ঢোকানো হচ্ছে, এই ব্যাপারে যদি কিছু বলতেন। দেখেন, যখন আজ থেকে আমরা আরো যখন রোহিঙ্গাদেরকে যখন ঢুকানো হয়েছে এবং রোহিঙ্গার পর যখন বাংলাদেশের মানে নির্বাচনটা চলতেছে, ভারতের যে নির্বাচনে আর কি বিজেপি সরকারের শুভেন্দু অধিকারী আসলো, তখনই কিন্তু আমরা বুঝছিলাম যে এই ঘটনাটা ঘটবে। দেখেন, ভারতে যে জিনিসটা, ভারতের নেতারা কিছু কিছু ভিডিও তারা পাবলিশ করছে যে হিন্দুদের আবাসস্থল হিন্দুস্তান, বাংলাদেশের সকল হিন্দুরা তোমরা কোথায় চলে আসো, বাংলাদেশের সকল হিন্দুরা তোমরা ইন্ডিয়াতে চলে আসো, আমরা তোমাদেরকে সহযোগিতা করব। লাইক ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর যেরকম বলা হয়েছিল যে প্যালেস্টাইন বা ফিলিস্তিন ভূখণ্ডে
সকল ইহুদিদেরকে কি করতে হবে, একত্র একটা করতে হবে রাষ্ট্র। রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র গঠন করার জন্য। এখন ইন্ডিয়া সেই একই প্রেসক্রিপশনটা ফলো করতেছে। এখন তারা চাচ্ছে যে আমরা হিন্দু রাষ্ট্র গঠন করব এবং সব জায়গার হিন্দু যেন এই হিন্দুস্তান বা ভারতে কি হয়। তারা বাংলাদেশ থেকে তারা হিন্দু চাচ্ছে, কারণ বাংলাদেশের কিন্তু 90% হিন্দু, 90% কি 95% হিন্দু মনে প্রাণে তারা বাংলাদেশকে স্বীকৃতি দেয় না। তারা কিন্তু তাদের মাদারল্যান্ড হিসাবে ইন্ডিয়াকেই তারা কি করে, স্বীকৃতি দেয়। কারণ আপনি দেখা যায় কিছুদিন আগে চৈতালি কিন্তু একটা কথা বলছে যে আমাদের কিন্তু এটা এটা আপনি জেনে অবাক হবেন, ইন্ডিয়ানরা বাংলাদেশি হিন্দু হোক মুসলিম হোক বাংলাদেশি মানেই তারা ছোট করে দেখে। 100% আপনি ওই যে বাঙ্গাল গালি দেয়। বাঙাল ঘাট এই, ঘটি, মানে যারা পশ্চিমবঙ্গের তারা ঘটি আর যারা বাংলাদেশ থেকে এসেছে তারা বাঙাল। সো তাদেরকে বাঙাল বলে উপহাস করে, অবজ্ঞা করে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলে, সবসময় বলে। তো এখন তাহলে আপনি তাহলে মানে এই জিনিসটা কিভাবে দেখবেন? আপনার কাছে যদি আমি যদি প্রশ্ন করি, হ্যাঁ তা আপনিও তো বাংলাদেশি বা আমিও তো বাংলাদেশি, তাহলে এখন তাহলে দেখেন যে বর্তমান অবস্থাটা কোন- আপনি দেখেন, আমি বাংলাদেশ বাদ দিলাম, পশ্চিমবঙ্গে যদি আসাম থেকে লোক যায়, ত্রিপুরা থেকে যাচ্ছে। তারপর আপনার সাউথ ইন্ডিয়া থেকে লোক যায়, তারা নিজেরাই নিজেদের ভিতরে ক্লাস বাঁধে, তারা নিজেরাই তো এক না। বাংলাদেশ তো বাদই দিলাম, যদি সাউথ ইন্ডিয়া থেকে কেউ যায় বা গুজরাট থেকে যায় বা পাঞ্জাব থেকে যায়, তাদের সাথে তো মিল নাই। তারা এক স্টেট আর এক স্টেটের মানুষজনকে পছন্দ করে না। এই জন্যই তো খালিস্তান রাষ্ট্র গঠন হচ্ছে, এই জন্যই তো মণিপুরীরা আন্দোলন করতেছে, এই জন্যই তো দেখেন যে সাউথ ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় কি করতেছে না, এই আপনি যদি তামিলের যদি কথা বলেন, এই যে থালাপতি কিন্তু কি চলে আসতে, তাদের মানে নির্বাচিত ব্যক্তি চলে আসছে, তারা নিজেরাই তো পছন্দ করতেছে না। শুধুমাত্র গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এই জায়গা এবং পশ্চিমবঙ্গের বর্তমান সংযুক্ত হয়েছে এই জায়গা, যেগুলো বিজেপির যেগুলো বিজেপির আন্ডারে, হ্যাঁ এই জায়গাগুলোতে শুধুমাত্র উগ্র হিন্দুত্ববাদী যে বিষয়, এই বিষয়গুলো কিন্তু লেখা যাচ্ছে। তো তোমরা উগ্র হিন্দুত্ববাদী, তোমরা হিন্দু ধর্ম করো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কথা মুসলমানদের উপর তোমরা কেন গণহত্যা চালাচ্ছ, মুসলমানদের উপর তোমরা নির্যাতন কেন চালাচ্ছ? আসলে আপনি শুনছেন যে কোনো মুসলমান হিন্দুদের বাড়ি ঘরে যে আগুন ধরায় দিয়েছে? এরকম কোনো ঘটনা নেই। এরকম কোনো ঘটনা আমি জানি না। আজ পর্যন্ত কোনো শুনছেন যে কোনো মানে মন্দির ভেঙে ফেলা হয়েছে বুলডোজার দিয়ে সরকারি প্রোটোকলে? শুনছেন? বাংলাদেশে অন্তত নাই। ইন্ডিয়াতেও নাই, ইন্ডিয়াতেও নাই। বাংলাদেশেও নেই, কোথাও নাই। কোথাও নাই। আপনি কোনোদিন শুনছেন নাকি যে মুসলমানরা অন্য ধর্মের, যে কোনো ধর্মের, খ্রিস্টান হোক বৌদ্ধ হোক, অন্য ধর্মের তাদের যে ধর্মীয় যে কিতাব তা পুরাইছে, তার তো পা দিয়ে লাথি দিছে, নাউজুবিল্লাহ, এটা কোনোদিন দেখছেন? কিন্তু তারা কিন্তু এই জিনিসগুলো করতেছে। আরে ভাই, মুসলমানরা তো তোমাদের সাথে লাগতেছে না, মুসলমানরা তো তোমাদের সাথে কোনো সংঘর্ষের মধ্যে জড়াচ্ছে না, তোমরা তো মানে আমি বলবো যে পায়ের উপর পাড়া দিয়ে মানে ঝগড়া করতেছো। তো মানব অধিকার লঙ্ঘন, ধর্ম লঙ্ঘন, সাধারণভাবে সৌহার্দ্য লঙ্ঘন, পৃথিবীতে যত লঙ্ঘন আছে সব লঙ্ঘনই তো এখানে হচ্ছে। শুধু তো একমাত্র মানবাধিকার এই ওয়ার্ডটা মানে ইটস নট পারফেক্ট ফর দিস ইস্যুস। যত ধরনের ওয়ার্ড আছে সব ধরনের ওয়ার্ড যদি আমরা ব্যবহার করি, তারপরে তো আমরা বলবো যে না, আরো যদি কিছু থাকে সেটাও তো লঙ্ঘন হচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরকে মারা ফেলতেছে, ভাই এটা কেমন কথা? এই ক্লাস 8-এ পড়া মেয়েদেরকে তুলে নিয়ে যায় ধর্ষণ করতেছে, এটা কেমন কথা? আপনার মনে করেন যে বৃদ্ধ মানে চাচাদের বয়সী মুরব্বীদেরকে বলতেছে যে জয় শ্রীরাম বলতে হবে, নাহলে দাড়িতে আগুন ধরায় দেবো, এটা কেমন কথা? আমরা তো এই যে দেখেন মুঘল আমল থেকে, আপনার মুঘল আমলের কোনো ইতিহাস দেখাতে পারবেন কোন অন্য ধর্মের মানুষের উপর অত্যাচার করছে মুসলমানরা? কোনোদিন কিন্তু তারা কিন্তু এই জিনিস, তারা যদি চাইতো তাহলে সম্পূর্ণ ইন্ডিয়ায় তো মুসলিম হয়ে যেত। হ্যাঁ তারা চাইলে তো এই 400 বছরে পুরো মানে মুসলিম তারা তো করে, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি, তুমি আমার উপরও অত্যাচার চালায়ও না, নির্যাতন করো না, আমিও তোমার উপর অত্যাচার নির্যাতন করবো। তো মানবাধিকার প্রশ্নের যখন কথা হয়, আপনি যখন মানবাধিকার প্রশ্নের যখন কথা বলেন, ভারতে এবং আপনার গাজাতে, ফিলিস্তিনিতে মানবাধিকার সহ যত ধরনের অধিকার আছে সবই লঙ্ঘন হচ্ছে। সবই লঙ্ঘন হচ্ছে। এই জিনিসগুলো আপনার মোড়লেরা সবই দেখতে পাচ্ছে। এই জায়গাতে তারা হলো আপনার বলতেছে যে আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি, কিন্তু মানে মুখে বলে এক, অন্তরে আর এক। তো এই জন্য মানে এই যত ধরনের সংগঠন আছে, এই সংগঠনগুলো যেগুলো ইন্টারন্যাশনালি যারা কাজ করে যাচ্ছে, তারা কোনো আউটপুট নিয়ে আসতে পারতেছে না।
আমরা যদি ইন্ডিয়ার কথা ধরি, ইন্ডিয়া আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। আমি সবসময় একটা কথা বলি যে আমরা সবকিছু চেঞ্জ করতে পারবো, কিন্তু প্রতিবেশীকে কিন্তু চেঞ্জ করতে পারবো না। আমরা চাইলেই কিন্তু ইন্ডিয়াকে চেঞ্জ করতে পারবো না। ইন্ডিয়া সাইডে রেখে এখানে আমরা ব্রাজিলকে এনে বসাইতে পারবো না। ইন্ডিয়া সবসময় আমাদের পাশেই থাকবে। বাট ইন্ডিয়ার আচরণ কখনোই বাংলাদেশের জন্য, বাংলাদেশের দিক থেকে ইন্ডিয়ার আচরণ কখনোই ভালো ছিল না বাংলাদেশকে নিয়ে। আপনি রিসেন্ট পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো, শুভেন্দু অধিকারী, উনি যেসব কথাবার্তা বলা শুরু করছেন, অবশ্যই যদি আমাদের এই ভিডিও, আমি আশা করি সেখানে পৌঁছাবে, কারণ এটা বাংলা ভিডিও। সো উনি যেসব আচরণ শুরু করছেন, আমার কাছে একটা বাংলা প্রবাদ মাথায় আসছে যে পিপিলিকা পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। সো শুভেন্দু অধিকারী যা শুরু করছে এবং বিজেপি ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় যা শুরু করছে, আসাম বলেন, মণিপুর বলেন, এবং বিভিন্ন জায়গায় যা শুরু সেভেন সিস্টার্সের যে অংশগুলো, এক্স্যাক্টলি। সো আপনার কাছে কি মনে হয় যে সো এটাই আমরা অ্যাজিউম করতে পারি যে বিজেপির দিন ফুরিয়ে আসতেছে? বিজেপির দিন তো অবশ্যই একটু ফুরিয়ে আসবে, কারণ আপনি দেখেন ভারতের পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দুরা শুভেন্দু অধিকারীর উপর কিন্তু ক্ষিপ্ত। তারা কিন্তু তাদের একটা বড় অংশ, তারা তাদের জীবিকার বড় অংশ হলো গরু থেকে তারা টাকা ইনকাম করে বা বিক্রি করে টাকা ইনকাম করে। এই বছর কিন্তু কোরবানি ঈদে যেহেতু গোহত্যার নামে মুসলমানদেরকে অনেককে হত্যা করা হয়েছে, গরুর ব্যবসায়ীদেরকে, স্বাভাবিকভাবে মুসলমানরা কিন্তু এবার কিন্তু হিন্দুদের কাছ থেকে কিন্তু কি কিনে নি, গরু কিনে নাই, গরু কিনে নি, তাদের কিস্তির টাকা দিতে পারেনি, অনেক গরু মারা গেছে, বিভিন্নভাবে তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, মুসলমানদের সাথে হিন্দুদের ব্যবসার সম্পর্ক টানাপোড়ান ঘটছে। পশ্চিমবঙ্গের মতন জায়গাতে যারা হলো গরু ব্যবসায়ী ছিল, হিন্দু গরু ব্যবসায়ী, তারা গরু বিক্রি করতে পারেনি। ইন্ডিয়ার ভিতরের মানুষজনই তো এখন শুভেন্দুর উপর ক্ষিপ্ত, তারাই তো এখন তাদের মানে বিপরীতে কথা বলতেছে। তো এই জিনিসটা প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা ক্রিয়ারই একটা বিপরীত ক্রিয়া আছে। এবং আপনার বাংলাদেশিরা যে পশ্চিমবঙ্গে গিয়ে যে এরিয়াতে কেনাকাটা করে, ওখানে নাকি প্রায় 300 থেকে 500 দোকানপাট নাকি অলমোস্ট শাটডাউন, বুলডোজার দিয়ে ভাঙছে। নিউ মার্কেটের মতন জায়গাতে, আমি নিজে নিউ মার্কেটে ভাই আমি অনেকবার গেছি, মানে কলকাতা নিউ মার্কেটের কথা বলতেছি। ওই এলাকাতে শুধুমাত্র মুসলমানদের উপরেই পুরা ব্যবসাটা চলে। হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, তারা ব্যবসা করে শুধুমাত্র এই বাংলাদেশি মুসলমানদেরকে দিয়ে। তাদের এই দোকানগুলোতে ভাঙ্গা হয়েছে। ওইখানে যারা মুসলিম ব্যবসায়ী ছিল তাদের দোকানগুলো ভাঙ্গা হয়েছে। মুসলমানরা গরু পছন্দ করে, ওইখানে যে গরুর দোকানগুলো হয়েছে সেই গরুর দোকানগুলো বুলডোজার চালায় ভাঙ্গা হয়েছে। ওই জন্যই তো আমি ওই ভিডিওটা আমি দেখছিলাম, নিউজটাও আমি দেখছিলাম, বলছিল যে আমাদের এই ভারতের 200 বছরের ইতিহাসে এরকম কোনো দাঙ্গা তারা কোনোদিন দেখেনি। আর বুলডোজার দিয়ে যে রাজনীতি, এই রাজনীতি প্রথম দেখলো, এরকম কোনোদিন তারা ওগুলো দেখেনি। এই জিনিসটা এখন যে জিনিসগুলো করতেছে, আপনি দেখেন যে ওটা হলো কি উত্তরাখণ্ডের মতন জায়গাতে, এবং এই জায়গাগুলোতে হলো যোগী আদিত্যনাথের এরিয়া, যে জায়গাগুলোতে ধরা হয় একবারে আপনার মনে করেন যে উত্তরাখণ্ড থেকে শুরু করে বিহার পর্যন্ত, এই জায়গাগুলোতে আবার হঠাৎ করে মুসলমানদের উপর গণহত্যার বিষয়টা মানে বেড়ে উঠছে, যে মুসলমানদেরকে হত্যা করতে হবে। ট্রেনের মধ্যে যদি মুসলমান ছাত্রদেরকে দেখে তাদেরকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হচ্ছে। তো প্রত্যেকটা জিনিসই তো মানবাধিকার লঙ্ঘন, বা প্রত্যেকটা জিনিসই তো আপনার অত্যন্ত ভয়াবহ ভাবে উঠেছে। তারা কি আপনি মনে করেন যে এই জিনিসটার একটা প্রতিক্রিয়া হবে না? নিজের দেশের মধ্যে, ভারতের মানুষরাই দেখবেন যে এখন অনেক বেশি সোচ্চার হয়েছে, এবং তারা কিন্তু প্রতিবাদ করা কিন্তু শিখে যাচ্ছে। এবং আপনি দেখেন মুসলমানদের মসজিদের সামনে যায় হলো ডিজে গান বাজানো, হোলির রং মারা, হ্যাঁ, অস্ত্র প্রদর্শন করা, মুসলমানদের আপনার মসজিদ দেখলে এরকম তীর ধনুকে নিয়ে করে ওরা ভাঙ্গা দিচ্ছে, এরকম মানে অঙ্গভঙ্গি করা। তো এই জিনিসগুলো তো আসলে কোনো সভ্য মানুষের কাজ না। মসজিদের ভিতরে গিয়ে যখন নামাজ পড়তেছে সেখানে গিয়ে গান বাজনা করে, ঢোল বাজনা, এই জিনিসগুলো তো মানে মানবাধিকার বিশ্বের, মানে আমি তো মনে করি যে সবার এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ জানানো উচিত। যার যেরকম সমর্থ আছে সেইভাবেই প্রতিবাদ জানানো উচিত। আমাদের বাংলাদেশি হিসেবে আমরা কিভাবে প্রতিবাদ করতে পারি, বা আমাদের প্রতিবাদের ভাষা কেমন হওয়া উচিত? আমাদের যেমন আমি একটা উদাহরণ দেই, আমাদের যখন
ইন্ডিয়ার এই যে নেতারা এক একটা কথা বলে, এক এক ধরনের বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, নট জাস্ট শুভেন্দু অধিকারী, এ তো রিসেন্টের ঘটনা, কিন্তু এর আগে বহুবার ইন্ডিয়ার অন্যান্য এরিয়ার, বিশেষ করে আপনার উত্তরাখণ্ড বলেন, এমপি ইউপি বলেন, এই এরিয়ার যারা নেতা আছে, সাধারণ মানুষ বাদ দিলাম, হ্যাঁ, উত্তরপ্রদেশের, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কথা ঠিক আছে। যে নেতাগুলো আছে তাদের কথাবার্তা তো সব উল্টাপাল্টা বাংলাদেশকে নিয়ে। এখন কথা হচ্ছে যে আমাদের দেশের যে নেতারা আছে, যে আহ, আহ, সব ধরনের নেতার কথা যদি আমি বলি, ছোট বড়, তাদের ভাষাটা কেমন হওয়া উচিত? যেমন বাংলাদেশের একজন খুব পপুলার নেতা, উনি একটা কথা বলছিলেন যে আহ, আপনার ইন্ডিয়া যদি বাংলাদেশকে নিয়ে এরকম কথা বলে বা উল্টাপাল্টা কিছু করে, সো আমরা ইন্ডিয়ার বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশে আশ্রয় দেব। সো এটা কি আসলে বাংলাদেশের, আপনি যদি একজন নেতা হইতেন বা বাংলাদেশের নেতাদের কি এরকম কথাবার্তা বলা উচিত? বা আমাদের ভাষাটা, হয়তোবা উনি এই ভাষাটা ব্যবহার করছেন ওনার মানে প্রতিবাদ করার জন্য, বাট অ্যাকচুয়ালি ভাষাটা কেমন হওয়া উচিত আমাদের? আমি মনে করি অ্যাকচুয়ালি ভাষাটা, আমরা তো শুধুমাত্র প্রতিবাদ করতেই জানি, আমরা তো কোনো অ্যাকশনে যাইতে পারি না, শুধুমাত্র প্রতিবাদ। আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই, প্রতিবাদ দিই, আমরা নিন্দা জানাই। তো আমরা আসলে এই নিন্দা জানায় আমাদের সবই ধ্বংস হয়ে যাবে, প্রত্যেককেই হত্যা করা হচ্ছে। হ্যাঁ, মুসলমান সম্প্রদায়ের উপর ব্যাপক নির্যাতন চালা হচ্ছে। তো নিন্দার মাধ্যমে আর কতদিন বা প্রতিবাদ জানানো যায়? আমি মনে করি যে বর্তমান সময় এসছে, তারা ঠিক যেইভাবে কথা বলবে, তারা যেই ভাষা ব্যবহার করবে, সীমান্তে হত্যার বদলে হত্যা, বিএসএফ এর গুলির বদলে বিজেপির গুলি, তারা ঠিক যেইভাবে কথা বলবে, তাদের চাইতে 1 ডিগ্রি বাড়ায় কথা বলা উচিত। আমি মনে করি, এটা আমি মনে করি। তারা যেই জিনিসগুলা বলবে, আজকে তারা বলতেছে যে তারা এই করবে, ওই করবে, বাংলাদেশ দখল করবে, এই করবে। তারা যদি বাংলাদেশ দখল করে, বাংলাদেশও তাহলে ইন্ডিয়া দখল করবে। সহজ কথা। তারা যদি বাংলাদেশের পক্ষে বিপক্ষে কথা বলে, বাংলাদেশও তাদের স্বার্থ রক্ষা করে অবশ্যই কথা বলা উচিত না। আজকে বিএসএফ এ তারা পুশিং করতেছে, বিএসএফ দেরকে বলতেছে যে তারা গুলি চালাবে। বিএসএফ কিন্তু একটা কথা বলছে, আপনারা কি শুনছেন? আপনারা গুলি চালাবেন, আমরা কি হাতে ছুরি পরে বসে থাকবো? কথা হবে এরকম। আমি মনে করি যে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ড, বাংলাদেশ সহ বাংলাদেশের প্রতিটা মানুষ, বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটির জন্য তারা হলো কাজ করে যাবে। তো ইন্ডিয়াকে ভয় পাওয়ার কোনো কিচ্ছু নাই। এটা একটা ভাওতাবাজি দেশ, ভাওতাবাজি তাদের অ্যাক্টিভিটিস। ভুটান তাদেরকে 2 পয়সা পাত্তা দেয় না, নেপাল তাদেরকে 2 পয়সা পাত্তা দেয় না, চীন তাদেরকে মাইরের উপর রাখে। হ্যাঁ, এই যে আপনার পাকিস্তান বর্ডারে তারা যায় কোনো কিছু করতে পারে না। হ্যাঁ, তাদের যত যা কিছু আছে, হ্যাঁ সবকিছু তারা শুধুমাত্র দেখাই হলো কোন জায়গাতে, বাংলাদেশ সীমান্তের। তো আসলে আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান যে সময়টা, এই সময়টা আগের সময় নাই। আমি মনে করি তারা যেভাবে ভাষাতে কথা বলবে, তারা যেরকম আচরণ করবে, একটা কথা আছে যেমন কুকুর তেমন মুকুর, তো ওই তাদের সাথেও ঠিক একই রকম, বরঞ্চ আর 1 ডিগ্রি বাড়ায় বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রশাসন কাজ করবে। এটা হলো, আমি মনে করি তাদের সাথে ভাষাটা এরকম হওয়া উচিত। সরকার চেঞ্জ হইলে কি, ইন্ডিয়ার সরকার চেঞ্জ হইলে কি তাদের আচরণে কোনো পরিবর্তন আসে বা আসার কোনো পসিবিলিটি আছে? 1947 সালে দেশ ভাগ হয়। মোহাম্মদ আলী জিন্নার একটা তত্ত্ব ছিল দ্বিজাতি তত্ত্ব। এই দ্বিজাতি তত্ত্ব 1947 থেকে সে শুরু করে আজকে হলো 2026। এই 2026, এই এত বছরে তাদের আচরণ কি চেঞ্জ হয়েছে? এত বছর তাদের আচরণ চেঞ্জ হয়েছে। মাঝখান দিয়ে 1971 সালে যখন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান যখন বিভক্ত হয় এবং বাংলাদেশ রাষ্ট্রের যখন জন্ম হয়, এই সময়ের কিন্তু যে তাদের যে স্বার্থ, সেই স্বার্থটা রক্ষা হয়েছে, পাকিস্তানকে ডিভাইডেড করা হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের পর থেকে আজ পর্যন্ত কি আমরা কি গঙ্গার পানি বা আমাদের যে তিস্তার পানি কি আমরা কি বুঝে পেয়েছি? আমরা কি সীমান্ত হত্যা কি আমাদের বন্ধ হয়েছে? সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সীমান্ত হত্যা হয় বাংলাদেশ ইন্ডিয়া। আমরা কি এত বছরে কি আমরা কি এই জিনিসগুলো বুঝে পাইছি? আমরা কিন্তু পাইনি। তাহলে এই 1947 থেকে শুরু করে 2026 পর্যন্ত, এখন পর্যন্ত প্রায় 14-15টার উপরে মনে হয় গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। বাংলাদেশের সাথে তাদের পলিসি কি চেঞ্জ হয়েছে? তাহলে আপনি চিন্তা করে দেখেন, যত যাই করেন, ইন্ডিয়া বাংলাদেশের সাথে পলিসি চেঞ্জ করবে না। এই একই রকম দাদাভাইগিরি ব্যবহার তারা কিন্তু করেই যাবে। সো আমি মনে করি যে যেই গভর্নমেন্টই আসুক,
কেউই বাংলাদেশের স্বার্থ নিয়ে কাজ করবে না। যে আপনি দেখেন মমতা ব্যানার্জিকে আমরা যে ভালো কথা বলতেছি, একবার কিন্তু এই তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে কিন্তু কথা হয়েছিল, তখন কিন্তু এই ভেটর দিছিল কিন্তু এই মমতা ব্যানার্জি। বাংলাদেশের জন্য তারা কেউই ভালো না, এটা হলো সহজ কথা, কেউই ভালো না। 1947 সাল থেকে এখন পর্যন্ত কেউ ভালো হয়নি। এবং 2026 থেকে এটা যদি আপনার যদি মনে করেন যে 2076 সালও যদি হয়, তারপরও এই বাংলাদেশের সাথে তাদের আচরণ এরকমই থাকবে। আপনার সুদানে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, সো সেই এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করতেন। সুদানে আমরা যে কাজ করেছি, সুদানে যখন আলফাশার শহরে যখন গণহত্যাটা চলতেছিল, আমার জানা মতে বাংলাদেশের মধ্যে থেকে সর্বপ্রথম আমরাই সেখানে ত্রাণের আমরা আয়োজন করছিলাম। এবং সুদানে আপনি জানেন যে সুদানের এই জায়গাগুলোতে আমরা দেখছিলাম যে এই রোজার মধ্যে, গত যে রোজাটা গেল, সেই রোজার মধ্যে মানুষজন ওইখানকার যে বাচ্চারা মাটির বিস্কুট খায়, মানে মাটি দিয়ে তারা হলো অল্প আপনার ওটাকে কি বলে আটার সাথে মাটি মিক্স করে, তো মাটি মিক্স করে তারা এই বিস্কুট গুলো খায়। এখন আপনি একটা যে চিন্তা করেন তো, আপনার পরিবারের কোনো মানুষ যদি এই মাটির বিস্কুট বা আটার বিস্কুট যদি খেয়ে জীবন ধারণ করে, আপনার কেমন লাগবে? আপনার সন্তান যদি এইরকম করে থাকে তাহলে কেমন লাগবে? এই জিনিসগুলো যখন আমাদের কাছে যখন জানাইছিল, তখন আমরা সেখানে আমরা সেহেরি এবং ইফতারের আয়োজন করছিলাম, যে এখানে বাচ্চারা মানুষরা সেহরিও করবে, ইফতারিও করবে। আমরা শেষের যে 10 দিন, মানে রমজানের ঈদের আগে এবং ঈদের দিন এবং শেষের 10 দিন, আমরা প্রতিদিন সেখানে 500 থেকে 1000 মানুষের জন্য আমরা সেহরি এবং ইফতারের আয়োজন, এবং ঈদের দিন একটু মানে ভালো যে খাবার, এই খাসির গোস্ত, তুম্বার গোস্ত দিয়ে আমরা আয়োজন করছিলাম। তো এটা ছিল আমাদের সুদানের কাজ। এবং আলফাশার শহরে যখন গণহত্যাটা যখন শুরু হয়, এই সময় কিন্তু স্যাটেলাইট থেকে কিন্তু রক্তের দাগ দেখা গেছে, তার মানে পুরো এলাকাটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। সেই এলাকাতে আমাদের আল আজহার বিশ্ববিদ্যালয়ের আমাদের কিছু শিক্ষার্থী আছে, এবং ওইখানে লেখাপড়া করে কিছু সুদানি ভলেন্টিয়ার। তো তাদের মাধ্যমে আমরা বিএম সাবাব ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সুদানে আমরা খাবার পাঠাইছিলাম। এখন আবারও সুদান থেকে ফোন দিচ্ছে, তারা বলতেছে যে আমাদের তো আসলে খাবারের মানে দরকার। আচ্ছা, আপনি যে একটা কথা প্রথমে বললেন না, জাতিসংঘ কি করতেছে? তাহলে জাতিসংঘের তো ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম নামে একটা অর্গানাইজেশন আছে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এইখানে তারা তাহলে কতখানি কাজ করতেছে? তারা তো খাবার নিয়ে তো তারা কাজ করতে পারতেছে না, তাহলে অভাব কেন এই জায়গাতে? তাহলে তারা কি কাজ করতেছে? তারা কিছু কাজ করে শো অফ, আর কিছু কাজ আসলে হয় না। তো শো অফ করে কি জাস্ট ফান্ড হ্যাঁ, তোলার জন্য? এটা তো অবশ্যই একটা, তো এত বিলিয়ন বিলিয়ন ডলার তারা ফান্ড কালেকশন করতেছে, তো শো অফ তো করতেই হবে। আর আমরা তো ভাই ফকির সংস্থা, আমাদের তো আর ওই 10 কোটি টাকা 50 কোটি টাকা নিয়ে, এত লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা নিয়ে তো আমরা কাজ করতে পারি না। আমরা কতখানি কাজ করতে পারি? হয়তো 5 লাখ টাকা বা 10 লাখ টাকার আমরা কাজ করলাম, তাও এই 5 লাখ টাকা কালেকশন করতে আমাদের মানে 5 রকম অবস্থা হয়, তারপরে দেখা যাচ্ছে হয় না। তো মুসলিমরা দেখা যাচ্ছে জাকাতের ফান্ড থেকে হয়তো বা কিছু টাকা দেয় রমজান মাসে, তখন আমরা এই জায়গাগুলোতে আমরা কাজ করি। তো আমরা সুদানে এইভাবেই আমরা কাজ করি, এবং সেই জায়গার মানুষের আসলেই খাবার দরকার, এবং সেইখানকার মানুষ ওই মাটি কামড়ায় খায় তারা জীবন ধারণ করতেছে। খুবই কঠিন একটা অবস্থা, এবং তাদের পানিও নাই, পানিরও তারা কিন্তু ডোবা নালার যে পচা পানি, সেই পচা পানিও কিন্তু তারা কিন্তু খায়। তো এটা একটা খুবই কঠিন একটা অবস্থা। সুদানের ইস্যুটা আসলে কি, আপনি যদি একটু ব্যাখ্যা করেন। সুদানের আসলে ইস্যুটা এটা হলো, আপনি বলতে পারেন যে স্বর্ণ বিক্রি কেন্দ্রিক একটা বিষয়, এবং বর্তমান যে সামরিক যে শাসক আছে তার সাথে হলো অনেক সেইখানকার মানে মানে এটা হলো পুরোটাই হলো আপনার একটা মুসলমানদের একটা বিজনেস কেন্দ্রিক, এবং স্বর্ণটা যে দুবাইতে যে পাচার হয়, স্বর্ণগুলো কিন্তু দুবাইতে চলে যায়। এই বিষয় নিয়ে হলো আসলে সুদানের এই গণহত্যাগুলো মানে চলতেছে। এটা একটা মানে স্বর্ণের খনিগুলো ম্যাক্সিমাম কন্ট্রোল করে কারা? মানে বাইরের কোনো দেশ কি কানেক্টেড এখানে? চোরাই পথে যায় জিনিসগুলো, বুঝছেন? চোরাই পথে দুবাইতেই যায়। দুবাইয়ের তো কোনো স্বর্ণের খনি নেই, তাহলে দুবাই সারা বিশ্বের মধ্যে যে আপনার এত বিজনেস করতেছে, এর তাহলে রহস্যটা কি? দুবাই তো কোনো স্বর্ণের খনি নেই, এই সুদান থেকে যাচ্ছে। এই জন্য কোন একটা বিখ্যাত মানুষ বলছিল যে পৃথিবীতে যেই কান্ট্রিগুলোতে রেয়ার আর্থ এলিমেন্ট আছে এবং বিভিন্ন স্বর্ণের খনি, হীরার খনি বা রেয়ার আর্থ, অন্যান্য যে রেয়ার আর্থ আছে যেগুলো আমরা বিভিন্ন ডিভাইসে ইউজ করি, এই দেশগুলোতে তাদের মানে
ওয়েস্টার্ন ওয়ার্ল্ড গুলার বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলার প্রথম টার্গেট থাকে এই দেশগুলোতে সবসময় প্রবলেম বাঁধিয়ে রাখা, ক্রিয়েট করে রাখা। কারণ আপনি দেখেন পৃথিবীর অলমোস্ট 90% উপরে আপনার রেয়ার আর্থ কিন্তু আফ্রিকান এরিয়া, আফ্রিকা এবং মিডল ইস্ট এই এরিয়াগুলোতে আছে। এখন তারা যদি সেখানে যদি আপনি প্রবলেম ক্রিয়েট করতে না পারেন বা তারা প্রবলেমে না থাকে, তাহলে তারাই সারা বিশ্ব কন্ট্রোল করবে। হুম। আফ্রিকান সবকটা দেশ যদি আজকে বলে আজ থেকে আফ্রিকা থেকে কোনো রেয়ার আর্থ সারা বিশ্বে যাবে না, হ্যাঁ। সারা বিশ্ব শাটডাউন হয়ে যাবে, রাইট, লিটারালি শাটডাউন হয়ে যাবে। ইন্টারনেট চলবে না, আপনার কোনো ডিভাইস চলবে না, মানে উৎপন্নই হবে না, উৎপন্ন হবে না। চলবেই না। রাইট, আপনার সমস্ত ডেটা সেন্টার অফ হয়ে যাবে, আপনার সমস্ত এআই সিস্টেম অফ ফল করবে। ফল করবে। রাইট, শুধুমাত্র আফ্রিকা যদি বলে আমরা কোনো রেয়ার আর্থ দেব না। রাইট। সো এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো, সেটা চায়নাও আছে, তারপর আমেরিকাও আছে, আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রিগুলো, সবই, হ্যাঁ, রাইট, তাদের প্রথম টার্গেট থাকে এই কান্ট্রিগুলোতে প্রবলেম ক্রিয়েট করে রাখতে হবে। রাইট। এটাই তো করতেছে, সেটাই তো হচ্ছে। স্বর্ণের বিজনেস তো এই সুদান ছাড়া তো দুবাই করতে পারবে না, এই জন্য Exactly. তো ফান্ড তো দুবাই দিচ্ছে। তো যাই হোক, এটা আর একটা প্রসঙ্গ। হ্যাঁ, তো এটা আন্তর্জাতিক রাজনীতির মধ্যে এই জিনিসগুলো পড়ে। তো আমরা চেষ্টা করতেছি যে আমাদের স্বার্থ অনুসারে আমরা এখানে শুধুমাত্র সুদান না, শুধুমাত্র ইরান না, শুধুমাত্র ফিলিস্তিন না, পৃথিবীর যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে, পৃথিবীর যেখানে মানুষের জন্য কাজ করার সুযোগ থাকে, আমরা বিএম সাওয়ার ফাউন্ডেশন এবং আমাদের যে স্টার ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ান ভিত্তিক, আমরা চেষ্টা করি সেখানে পৌঁছানোর এবং সেখানে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। মানে শুধুমাত্র তাদের না, এছাড়াও আমাদের যে বাংলাদেশেও আমাদের অনেক ধরনের অ্যাক্টিভিটিস আমরা ইনশাল্লাহ করতেছি। আপনার নামে যে ফাউন্ডেশন বিএন সাবা ফাউন্ডেশন, যেটা বাংলাদেশ কেন্দ্রিক, হ্যাঁ। এটা আপনি চেয়ারম্যান, Right. আপনি একমাত্র ফাউন্ডার। হ্যাঁ, আমি ফাউন্ডার। অ্যান্ড আপনারা যারা বাংলাদেশে কাজ করতেছেন, আচ্ছা বাংলাদেশ বাদ দিয়ে আমি যদি ইন্টারন্যাশনালি বলি, ইন্টারন্যাশনালি আপনাদের ফাউন্ডেশনের নামটা কি বললেন? স্টার ফাউন্ডেশন। স্টার ফাউন্ডেশন। এটা কি আপনি ফাউন্ডার হিসেবে আছেন? আমি ফাউন্ডার না, আমি হলো সেক্রেটারি জেনারেলের দায়িত্ব, মহাসচিবের দায়িত্ব পালন করতেছি। আর যিনি হলো এটার ফাউন্ডার মাসুদুর রহমান, উনি অস্ট্রেলিয়ান। ওকে। সো এই ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা ইন্টারন্যাশনালি কাজ করা ট্রাই করেন এবং বাংলাদেশে এই মুহূর্তে আপনারা কি কি কাজ করতেছেন? আপনি জানেন যে গত এক সপ্তাহ ধরে বাংলাদেশের চট্টগ্রামের যে অঞ্চলগুলো আছে, চট্টগ্রাম, বাঁশখালী, তারপর হলো বান্দরবন, পেকুয়া, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, দীঘিনালা, আবার সাতকানিয়া, বাঁশখালী, চট্টগ্রামের এই জায়গাগুলো পুরোটাই প্লাবিত। উত্তরবঙ্গের জেলা নওগাঁ প্লাবিত। তারপর ময়মনসিংহ বিভাগের মধ্যে হলো আপনার শেরপুর, নালিতাবাড়ি, এই জায়গাটা সম্পূর্ণ মানে মেন রোড বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপর সিলেট, সুনামগঞ্জ, এই জায়গাগুলোতে বন্যার পানি আসছে। তো আমরা এখন শুধুমাত্র বাংলাদেশের মধ্যে বন্যাটা নিয়েই আমরা কাজ করতেছি এবং আমাদের রেস্কিউ টিম অলরেডি গতকাল থেকে চট্টগ্রামে কাজ করতেছে। আজকেও আমাদের চট্টগ্রামে প্রচুর পরিমাণে ত্রাণ আমরা দিচ্ছি, সেখানে আমরা রান্না করা খাবার বিতরণ করতেছি এবং রান্না করার খাবারের বিতরণের পাশাপাশি যে ঘরের যে শুকনা খাবার এবং ওয়াটার, পানি এবং মেডিসিন, আমরা এই মেডিসিনের মধ্যে নাপা ট্যাবলেট, তারপর হলো আপনার স্যালাইন, এই জিনিসগুলো আমরা দিচ্ছি। তো এখন হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, অনেক পরিবার আছে যারা 2 দিন, 3 দিন, 4 দিন ধরে না খাওয়া অবস্থাতে আছে, শুধুমাত্র শুকনো মুড়ি বা দেখা যাচ্ছে যে টোস্ট বিস্কুট এই ধরনের খাবারগুলো খেয়ে আছে। তো তাদেরকে আমরা কিন্তু এখন খাবার প্রোভাইড করতেছি। আবার দেখেন যে তাদের চারিদিকে পানি, কিন্তু তাদের খাওয়ার কোনো পানি নেই। চারিদিকেই পানি, কিন্তু খাওয়ার পানি নাই। এই খাওয়ার পানির জন্য আমরা তাদেরকে প্রত্যেকটা পরিবারে 5 লিটার এবং 2 লিটারের যে মিনারেল ওয়াটার, আমরা সেই মিনারেল ওয়াটারগুলো দিচ্ছি। এখন আমাদের মূল কাজটা চলতেছে শুধুমাত্র এই বন্যাকে কেন্দ্র করে। ওকে। এই মুহূর্তে তো বিশেষ করে চিটাগাংয়ের অবস্থা তো খুবই খারাপ এবং লাস্ট 5-6 দিনের যে অতিবৃষ্টির কারণে যা অবস্থা তৈরি হয়েছে, যেটা বললাম, আজকেও তো ঢাকা শহর পানি নিচ্ছে, রাইট। এবং চিটাগাং বাদে আর কোন কোন এরিয়া এই মুহূর্তে
বন্যার কবলে আছে? চিটাগাং বাদে আমি আপনাকে বলতেছি, চিটাগাং এর মধ্যে যে কক্সবাজার, চিটাগাং শহর সম্পূর্ণ পানির নিচে। আমাদের টিম বর্তমানে সাতকানিয়া এবং বাঁশখালীতে কাজ করতেছে। বাঁশখালীর এই পর্যন্ত পানি মানুষের, এবং পাশাপাশি বাংলাদেশের উত্তরবঙ্গের জেলা নওগাঁ, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এর মধ্যে নওগাঁটা প্লাবিত এবং হাজার হাজার মানুষ পানিবন্দী। পাশাপাশি হলো আপনার শেরপুর, নালিতাবাড়ি বর্ডার সংলগ্ন এলাকা, এই জায়গাটা পানির নিচে। তো এই প্রতিটা, এবং সিলেট অঞ্চল, তার মানে বাংলাদেশ বাদ থাকলো কি? অলমোস্ট মানে সারা বাংলাদেশেই একটা ভয়াবহ একটা পানি, এত ঢালের এই ইন্ডিয়ার পানি বাংলাদেশে আসতেছে, ঢলের পানিগুলো নামতেছে, এবং ঢলের পানিগুলো থেকে ব্যাপকভাবে বাংলাদেশ কিন্তু প্লাবিত হচ্ছে। তো এখন আমাদের একমাত্র মিশন আমরা বলতে পারি, আমাদের যদিও অনেক কাজগুলো, মানবিক কাজগুলো চলতেছে, কিন্তু এখন আমরা শুধুমাত্র বন্যা নিয়ে আমরা বেশি কনসার্ন, আমরা বন্যাতে আমরা কাজ করতেছি। এবং আমিও আজকে কিন্তু আপনার পডকাস্টে আমি রাত্রেবেলা কিন্তু আসতে পারতাম না। আমি আপনাকে কিন্তু গতকালকে বলছিলাম আজকে আমরা হলো চিটাগাং এর উদ্দেশ্যে আমরা রওনা দিব, এবং আমাদের ফুল টিম চিটাগাং এবং আমাদের উত্তরবঙ্গ, শেরপুর, তারপর হলো সিলেটে আমরা কাজ করতেছি। আমরা এখনো সিলেটের দিকে আমরা এখনো যাইনি। সিলেটে গতকালকে আমরা যোগাযোগ করেছিলাম যে সিলেটে আরো যদি 2-1 দিনের মধ্যে যদি দেখি আরো ভয়াবহ পানি বৃদ্ধি পাইছে তাহলে আমরা যাব, আর না হলে আমরা এখন ফুল টিম আমরা এখন চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটিতে আমরা কাজ করবো। টিমে আপনার ভলান্টিয়ার হিসেবে কতজন আছে এখন? আমাদের আল্লাহর রহমতে অনেক ভলান্টিয়ার আছে। আমাদের সারা বাংলাদেশে আমাদের কয়েক শত ভলান্টিয়ার আছে। তো আলহামদুলিল্লাহ, এবং আমাদের যখন এই ধরনের মানবিক সংকটের মুহূর্ত যখন আসে, তখন আমাদের যে গ্রুপ আছে বিএম সাহ ফাউন্ডেশন, তখন আমাদের ইন্টারনাল আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে, আমরা বলি যে তোমরা কারা কারা যেতে পারবা, কারা কারা তোমাদের সাঁতার কাটার এক্সপিরিয়েন্স আছে, তো তোমরা এখন আসতে পারো। তো দেখা যাচ্ছে আমাদের 10 জন ভলান্টিয়ার দরকার কোন একটা জায়গাতে যাওয়ার জন্য, ওইখানে 20 জন ভলান্টিয়ার আমাদের কাছে চলে আসে। তো আলহামদুলিল্লাহ আমাদের ভলান্টিয়ার নিয়ে কোনো সমস্যা নাই। অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে যারা হলো উইলিংলি যারা এই কাজগুলো করতেছে। তারপর সবাই কম বেশি আর কি আল্লাহর রহমতে আগায় আসতেছে। যে পারতেছে সে মানে আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়াচ্ছে, যে পারতেছে সে আমাদেরকে কোনো পরামর্শ দিয়ে পাশে দাঁড়াচ্ছে, যে পারতেছে যে নিজে স্বেচ্ছাসেবক হয়ে কাজ করতেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ভলান্টিয়ার নিয়ে কোনো সমস্যা নেই। আমরা একইভাবে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আপনি দেখেন যে আমাদের ভাতৃ পিতন যে সংগঠনগুলো আছে, যে মার্কাজুল ইসলাম, নাম শুনছেন তো, এরা আলহামদুলিল্লাহ এরা কাজ করতেছে। হাফেজি হুজুর সেবার ফাউন্ডেশন, হাফেজি চ্যারিটেবল সোসাইটি, তারাও কাজ করতেছে। আমাদের যদি কখনো ভলান্টিয়ার দরকার হয় আমরা তাদেরকে বললে তারাও আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। তাদের যদি কোনো সাপোর্ট লাগে তারা আমাদেরকে বললে আমরা আমাদের ভলান্টিয়ার দিয়ে সাপোর্ট দিচ্ছি। তো আল্লাহর রহমতে ভলান্টিয়ার নিয়ে কোনো প্রবলেম। সবারই উদ্দেশ্য তো সেম। হ্যাঁ, এখন সবার উদ্দেশ্য একটাই, যে এলাকার মানুষ খাবার পাচ্ছে না, যে এলাকার মানুষ বন্যার পানিতে ডুবে আছে, তাকে সহযোগিতা করা। আজকে আপনি একটা জিনিস চিন্তা করেন মাসুল ভাই, আপনার ঘরের মধ্যে যদি কমন পানি থাকে তাহলে আপনার মানে কি অবস্থাটা হবে? আপনি যতই বড় লোক হন, আপনিও কিন্তু বলবেন হ্যাঁ একটা ত্রাণের গাড়ি আসতেছে না কেন, একটা ত্রাণের গাড়ি খাবার পাবো। আপনার বুঝলাম আপনি কোটিপতি, আপনার ঘরের মধ্যে কোটি টাকা আছে, হ্যাঁ আপনি তো চাও কিনতে পারতেছেন না। আপনি তো ভাই বাসা থেকে বের হয়ে তো আপনি পাউরুটি কিনতে পারতেছেন না। একটা পাউরুটি কলার মূল্য কখন তখন আপনি জিনিসটা আপনি বুঝতে পারবেন, আমার কাছে এত টাকা একটা পাউরুটি একটা কলা কিনতে পারতেছি না। তো আমরা এই জন্য বলি যে তারা বিপদে আসছে, তাদেরকে এটা কোনো ত্রাণও না, এটা কোনো আমাদের কোনো দয়াও না, আমাদের কোনো কিছু না। আমরা তারা বিপদে যে আছে আমরা তাদের পাশে দাঁড়ালাম। সে যদি কোটি টাকার মালিক হয় তারপর আমরা তাদের পাশে আমরা কি করবো, আমরা দাঁড়াবো। সে বিপদে পড়ছে, আমি তার ভাই হয়ে অন্য জেলা থেকে আমি বিপদে যেন তার পাশে যেন দাঁড়াতে পারি, এই চিন্তা ভাবনা চেতনা থেকেই আমরা এই কাজগুলো আমরা করতেছি। আমরা যখন, আমি একটা কথা বলি বাস্তব ঘটনা থেকে, আমরা যখন 2024 সালে আমরা যখন ফেনীতে যখন আমরা কাজ করতেছিলাম, ফেনী তো মোটামুটি ফেনী, চিটাগাং, নোয়াখালী, এটা তো ধনী অঞ্চল, এটা তো সবারই টাকা পয়সা আছে। বাংলাদেশের উত্তরবঙ্গটা যেরকম একটু গরিব, কিন্তু এই অঞ্চলটা একটু আবার কি ধনী। তো আমাদের যখন ট্রানের ট্রাক আমরা যখন নিয়ে যাচ্ছিলাম, তো তখন দেখলাম যে অনেক বড় বড় বিল্ডিং থেকে মানুষ, মহিলারা এবং পুরুষরা ট্রাক দেখে এগিয়ে আসতেছে, বলতেছে ভাই আমাদেরকেও কিছু দিয়ে যান, আমাদেরকেও কিছু দিয়ে যান, আমাদের ঘরে হ্যাঁ খাবার কোনো কিছু নাই। ঘরের দিকে তাকায় আপনি বললেন আরে বাপরে বাপ, এ তো দেখি যে মানে রাজপ্রাসাদ, বা এ তো অনেক ভিআইপি ব্যাপার, আমাদেরও অত টাকা পয়সা নাই, তাদের কাছে আমরাই ফকির, কিন্তু তারা কিন্তু আমাদের কাছে আসছে কি যে আমাদেরকে কিছু খাবার, সিচুয়েশন, হ্যাঁ এটাই হলো সিচুয়েশন। এই জন্য আমরা বলি
ভাই এটা কোনো ত্রাণও না, এটা কোনো দয়াও না, এটা কোনো দীক্ষাও না, এটা হলো ব্যাপারটা হলো এইরকম। আপনি বিপদে পড়ছেন, আমরা বিপদে পড়িনি, আল্লাহ আমাদেরকে ভালো রাখছে। আমরা ঢাকা শহরে আমরা ওই পরিমাণ বিপদের মধ্যে পড়িনি। আল্লাহ আমাদেরকে যেহেতু তৌফিক দিছে, আমি আমার ভাই আমার বোন এর জন্য, হ্যাঁ, অন্য জেলার ভাই বোনের জন্য আমি সেই সহযোগিতা করলাম, দ্যাটস ইট। একজন বিপদে পড়ছে, একজন বন্যায় কবলিত, হ্যাঁ। তাকে তো আমরা হেল্প করতেছি না বা তাকে আমরা সাহায্য করতেছি না, এটা তাদের অধিকার। হ্যাঁ আমরা, হ্যাঁ আপনি এটা অবশ্যই, এটা তাদের অধিকার এই কারণে যে এটা যেমন সরকারের দায়িত্ব তাদের কাছে খাবার পৌঁছায় দেওয়া, ঠিক তেমনি আমরা যারা ভালো আছি, আমরা যারা বন্যায় কবলিত না, আমাদের দায়িত্ব হচ্ছে তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া। So, তাদের এটা অধিকার। এটা অধিকার অবশ্যই। তো এটাই আমরা বলতেছি যে এটা আমরা যখন আমাদের গাড়িগুলো যখন যায়, আমরা অবশ্যই আমরা সবসময় বলি যেটা নিয়ে আপনারা কোনোরকম হেজিটেশন ফিল করার দরকার নেই। এমনকি এটা জাকাতের টাকাও না। আপনি যদি বাংলাদেশের প্রেসিডেন্টও হন, আপনি এইখান থেকে আমাদের এই উপহারটা নিতে পারবেন, আমাদের এই হাদিয়া, আরবিতে যে শব্দটা বলা হয় হাদিয়া দিয়া, আমাদের এই হাদিয়াটা আপনি কি করতে পারবেন, নিতে পারবেন। তো তখন সবাই আর কি উইলিংলি বলে, ভাই আমরা আর একটা প্যাকেট থাকলে আবার আর একটা প্যাকেট দেন। তা আমরাও আর কি, আমাদের যদি থাকে তখন আমরা কি করি, আমরা দিই। বিপদ ভাই কেটে যাবে। আজকে দেখেন চট্টগ্রামে পানি উঠছে চিটাগাঙে, এই চিটাগাঙের মানুষের বিপদ কেটে যাবে। আপনার সর্বোচ্চ 3 দিন থাকবে বা 4 দিন থাকবে, হ্যাঁ, 1 সপ্তাহে থাকবে, 1 সপ্তাহ পর তার বিপদ কেটে যাবে। সে কিন্তু এটা মনে রাখবে যে আমার দেশের মানুষ, আমার দেশের সংগঠন, আমার দেশের স্বেচ্ছাসেবকরা আমার পাশে ছিল। আমার পাশে ছিল। বিপদ কেটে যাবে ভাই, বিপদ তখন অন্যরা যারা বিপদে পড়বে তারা তখন সহযোগিতা করবে। এটাই আমরা ঠিক এরকমই একটা বাংলাদেশ চাই, বা আমরা এরকম ভাবেই আমরা মানবিক কাজগুলো আমরা করতে চাই। এখানে কোনো মানুষের স্বার্থে আমার বা আমার প্রতিষ্ঠান বা আমার এরকম কোনো স্বার্থ না। এই জায়গাতে আমরা স্বার্থটা দেখি আমাদের স্বার্থে আমরা কাজ করব। তো এই উদ্দেশ্যটা নিয়ে ভাই আমরা সামনে এগিয়ে যেতে চাচ্ছি। আমরা একটা টপিক নয় বাদ চলে গেছে আমাদের, যেটা নিয়ে আসলে আমাদের কথা বলা উচিত, সেটা হচ্ছে যে ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে। সো বর্তমানে আমরা কিছুদিন আগে দেখছি যে ইরানের সাথে ইউএস এর একটা চুক্তি হয়েছে, তার একটা সমঝোতা এসছে। পরবর্তী আপডেটটা আসলে কি, পরবর্তীতে কি কি ঘটনা ঘটছে, বা এটা নিয়ে নাকি আরো ঝামেলা শুরু হয়েছে। সো এই ব্যাপারে যদি কিছু বলতেন। আচ্ছা, ইরানের যে ব্যাপারটা, ইরানের আসলে নিজস্ব ব্যাপার, আর মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারটা, এই জিনিসটা পুরাটাই মানে কন্ট্রোল করতেছে ইসরায়েল, পুরাটাই কিন্তু ইসরায়েল। আপনি দেখেন সর্বপ্রথম কোনো একটা B2 বোম্বার বিমান যে মানে যেটা হলো আপনার ক্লাস্টার বোম মারলো, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে মারাইলো কে? এটা হলো ইসরায়েল। দেখেন ভারতের তাদের একটা চিন্তা ভাবনা আছে, এই চিন্তা ভাবনাটাকে তারা বলে হলো অখণ্ড ভারত প্রতিষ্ঠা। একই রকম একটা চিন্তা ভাবনা ইসরায়েলেরও আছে। ইসরায়েল এটাকে বলে দ্য গ্রেটার ইসরায়েল। তো গ্রেটার ইসরায়েল তারা যখন গঠন করতে যাবে, তো এটা পুরা আপনার ইসরায়েলের পতাকাটা আপনি দেখছেন, একদিকে নীল, নিচের দিকেও নীল, মাঝখানের দিকে হলো আব্রাহামিক যে তার যে রিংটা ছিল সেই রিং এর একটা সিম্বল, মানে যে ব্যাপারটা অনেকটা এইদিকে নীল এইদিকে নীল, আর মাঝখানে হলো আপনার এই আব্রাহামিক যে এই যে এইদিকে নীল এইদিকে নীল, এটা প্রথম নীলের মানেটা কি এটাকে বুঝতে হবে। প্রথম নীলের মানে হলো নীল নদ, প্রথম নীলটা ডিনোট করে নীল নদ। দ্বিতীয় যে নীল, এই দ্বিতীয় নীলের মানেটা কি? এই দ্বিতীয় নীলের মানেটা হলো দ্য ইউফ্রেটাস রিভার, মানে যেটাকে বলা হয় যে ফোরাত নদী। হ্যাঁ, ফোরাত নদী। আপনি দেখবেন মেসির বুকে, আর্জেন্টিনার পতাকাও তো এইরকম, মেসির বুকেও দেখবেন সেম সিম্বলটা আপনার আছে, যেখানে লেখা থাকে AFA, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। ওইখানে তাদের লোগোটা দেখবেন সেম লোগো, বোঝা যায় এখানে একটা লিঙ্ক আছে। আচ্ছা, এবার তাহলে দেখেন এই যে নীল নদটা কোন জায়গাতে? মিশরে। নীল নদ থেকে শুরু করে ফোরাত, ইউফ্রেটাস রিভারটা কোথায়? ইউফ্রেটাস রিভারটা ইরাকের মাঝখানে। তার মানে এইখান থেকে এই পর্যন্ত তাদের বর্ডার। এটাই হলো আপনার গ্রেটার ইসরায়েল। যেই গ্রেটার ইসরায়েলটা যদি আপনার কখনো প্রতিষ্ঠিত হয়, কার স্বার্থ এই যাতে রক্ষা হবে না, দেখেন কার ক্ষতি হবে।
আরব পুরো ভূখণ্ডের ক্ষতি হবে, ফিলিস্তিন অংশের ক্ষতি হবে, লেবাননের কিছু অংশের ক্ষতি হবে, জর্ডান পুরোটা ক্ষতির মধ্যে পড়বে, সৌদি আরবের যে উত্তর ভাগ মানে নর্থ মানে সৌদি আরব সেই জায়গা ক্ষতিগ্রস্ত হবে, এমনকি ইরানের অংশের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে, ইরান এবং ইরাকের অংশের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে বোঝা যায় এই যে ভূখণ্ড, কতগুলো ভূখণ্ড ক্ষতি হবে। আবার দেখেন, আপনার যদি কখনো অখণ্ড ভারত যদি প্রতিষ্ঠা হয়, নেপালের কোনো অস্তিত্ব থাকবে না, ভুটানের কোনো অস্তিত্ব থাকবে না, বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না। তারপর এইদিকে আপনার দেখেন পাকিস্তান আফগানিস্তানের পর্যন্ত কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, যেটাকে বলা হয় যে ভারত। অখণ্ড ভারত। তাহলে আপনি বুঝতে পারতেছেন মানে হোয়াট বিটুইন ডিফারেন্স, এই জায়গাতে পার্থক্যটা কি? তাদের সাথে আসলে কোনোই পার্থক্য নাই। তারা মিডিল ইস্টে যেরকম একটা জায়নবাদী রাষ্ট্র তারা গঠন করতে চাচ্ছে, হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠন করতে চাচ্ছে কোন জায়গাতে? আমাদের এই উপমহাদেশে। এখন প্রশ্ন, যতদিন এই নেতানিয়াহু সরকারের এই যে গ্রেটার ইসরায়েল বা ইহুদিবাদের যে গ্রেটার ইসরায়েল, এটার সাথে আবার থার্ড টেম্পল রিলেটেড, মানে থার্ড টেম্পল সম্পর্কে তো বুঝতে পারছেন যে তাদের যে তৃতীয় যে টেম্পল, তো এই গন্ডগোল আজকে থামবে না, আগামীকালকেও থামবে না, যতদিন না এইখানে কথা বলতে গেলে আবার হলো আপনার কিছু রিলিজিয়াস বিষয়ে ব্যাপার চলে আসবে, না হলে এখানে কনক্লুশন টানা সম্ভব না। তো এইখানে যতদিন না এই জিনিসগুলো হবে ততদিন আপনার এই মানে ইরানের সাথে যে কনফ্লিক্ট এবং ইরানের সাথে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কনফ্লিক্ট, এটা থামবে না। অতএব শুধুমাত্র একটা কথা বা একটা কিছুর মাধ্যমে এই জিনিসটা কনক্লুশন আসা সম্ভব না। আর এই জিনিসটা কনক্লুশন স্বাভাবিকভাবে হবে না। এই জিনিসটার কনক্লুশন যখনই হবে বা এই বিষয়টা নিয়ে যখনই আমাদের কথা বলতে হবে, তখন এখানে রিলিজিয়াস বিষয় আসবে এবং রিলিজিয়াস মানে ব্যাপার থেকেই এই জায়গার কনক্লুশনটা আসবে। এর সর্বশেষ পর্যায়ে একটা পর্যায় পর্যন্ত গ্রেটার ইসরায়েলের একটা পর্যায় পর্যন্ত আপনার দাজ্জাল সম্পর্ক বিষয় আসবে এবং পশ্চিমা বিশ্বের যে নিউ ওয়ার্ল্ড অর্ডার, সেই নিউ ওয়ার্ল্ড অর্ডারের বিষয় আসবে, যে জিনিসটা মানে আপনার আজকের আলোচনার বিষয় না। আর নিউ ওয়ার্ল্ড অর্ডারের বিষয়টা যখন আসবে তখন এটা হয়ে যাবে আর একটা ভাস্ট মনে করেন যে পডকাস্টের বিষয়। তো আপনি যে প্রশ্নটা করলেন যে কবে থামবে বা এদের থামার মতন বা সর্বশেষ আপডেট কি, এটা সর্বশেষ আপডেট এইটুকুই বলবো যে যতদিন না ঈসা ইবনে মরিয়মের আত্মপ্রকাশ ঘটবে ততদিন এই সমস্যা থামবে না। এটা একবারে 100% আপনি আমার কাছ থেকে আপনি লিখে নিতে পারেন। অনেকে হয়তো এই কথার জন্য বলবে যে এটা কি ধরনের কথা বলবো, বাট এটাই মানে ট্রু। সো আজকে অনেক কথাই বললাম, অনেক কথাই হলো ভাই। আমাদের মনে হয় যে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাইছিলাম সমস্ত টপিকে আমরা টাচ করছি, হয়তোবা ডিপ ডাইভ করতে পারি নাই। আমরা পরবর্তীতে আশা করি স্পেসিফিক কোনো টপিকের উপরে আমরা আরো বেশি ডিপলি আলোচনা করব ইনশাল্লাহ। সো আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। তাই আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ভাইয়া। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।